একটু অপেক্ষা করুন, বাকিদের জয়েন করিনি, তারপরে শুরু করছি। ডেমো ক্লাস পাঠানোর কথা বলেছিলাম এ থেকে সি পর্যন্ত, তার মধ্যে থেকে আমি অল্প কয়েকজনারই কিন্তু পেয়েছি। যেন ক্লাসটা দেখেছি আমি, বাকিরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকেই ভালো পড়াচ্ছেন। এই মাস্টারমশাই ক্লাসটা নিয়ে এই জন্য আমি কিছু আর বললাম না। আপনার ক্লাসটা একদম আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক। আর বাকিদেরও কয়েকজন আমাকে ইন্ডিভিজুয়ালে পাঠিয়েছে, গ্রুপে না পাঠিয়ে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর আমি যে অনামিকা বারোই আজকে একটু স্পেশাল পেপার নিয়ে বলবেন স্যার প্লিজ। স্পেশাল পেপার, আচ্ছা আমি দেখছি ম্যাডাম, ঠিক আছে আমি দেখছি। আসলে কমেন্টগুলো এত অল্প সময় থাকে, আমি পুরোটা ঠিক আছে স্পেশাল পেপারটা আমি বলবো। আমি নিজে কয়েকটি বিষয় একটু আগে সিলেক্ট করেছি, একটু বলে নেব, তারপরে আপনাদের কোশ্চেন অ্যান্সারটা নেব। না হলে কি হয়ে যায়, আগের দিন 1 ঘন্টা কেটে গেছে আমাদের এই। আপনারা কোশ্চেন একটা প্রশ্ন অমূলক করেছেন সেটা আমি বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে একা নয় কিন্তু। আপনাদের মনে প্রশ্নগুলো আছে এবং আমরা ডাউট ক্লিয়ার করার জন্য স্যার সাবজেক্ট থেকে কেমন কোশ্চেন একদম বলবো, সাবজেক্ট নিয়ে আসবো স্যার, সাবজেক্ট তো অবশ্যই আলোচনা করব। আগে বেসিকগুলো একটু সাইডগুলো আউটলাইনটা কমপ্লিট করে আমরা সেন্টারের দিকে আসতে চাইছি। সাবজেক্টটা আমরা তো অনেকটা পড়েছি আপনার এসএলএসটি রিটেন দেওয়ার সময়, এই জন্য সাবজেক্টটা কিন্তু মোটামুটি এই মুহূর্তে আমাদের সবাইরই কিন্তু একটু দক্ষতার মধ্যে রয়েছে, আগেও আপনাদের ছিল, এখন আরও একটু। এই জন্য সাবজেক্টটা যে প্রশ্নগুলো আসবে আমরা বেশিরভাগই পারবো, তবু সেগুলো না আমি নিশ্চয়ই আমার সাধ্য অনুযায়ী আলোচনা করব। আমি যারা আগের বারের বেশ কয়েক বছরের স্যার, আজকে আমি প্রথম ক্লাস করছি রানাঘাট থেকে, অভিষিক্তা ভৌমিক, হ্যাঁ জয়েন করেছেন আগের দিন, আপনার সাথে টেলিফোনে কথা হয়েছিল। আপনাদের বোধহয় আজকে 3 বা 4 নম্বর ক্লাস এটা বোধ হয়। আর ডেমো ক্লাসটা আপনি অভিষিক্তা এ দিয়ে, তো আমরা এ থেকে সি অবধি পাঠাতে বলেছিলাম, পরের দিন সি এর পর থেকে সম্ভবত এল পর্যন্ত একটা মেনশন করেছি, পাঠানোর চেষ্টা করবেন। আর এখানে ডেমোস্ট্রেশন দেওয়ার জন্যই অনামিকা বারো এইমাত্র জয়েন্ট হলো, ও একটা ভিডিও পাঠিয়েছে, স্যার আমি অনামিকা বারো, হ্যাঁ কোথায় ইমপ্রুভ না, আমি তো বলেছি ওখানে ঠিকঠাক আছে, আপনার ক্লাস কোনো সমস্যা নেই। একটা আইডিয়া খুব ভালো লেগেছে, এটা আমি সবাইকে অ্যাপ্লাই করতে বলবো। সবাইকে বলবো বলতে যাদের এখন তো আর ব্ল্যাকবোর্ড না, হোয়াইট বোর্ড নেই, অনামিকা খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে, ক্যালেন্ডারটা উল্টে ঝুলিয়ে নিয়েছে, ক্যালেন্ডারটাকে বোর্ড হিসেবে ব্যবহার করেছে। জাস্ট একটা মার্কার কিনে নেবেন, 20 টাকা 25 টাকা নেবে, এটা কিন্তু ভালো আইডিয়া, খুব ক্রিয়েটিভিটি দেখিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে আপনার আইডিয়াটা। আমি সবাইকে বলবো যাদের হয়তো ব্ল্যাকবোর্ড নেই বলে একটা ডেমো বাড়িতে প্র্যাকটিস করতে পারছেন, আমাকে ভিডিও পাঠানোর জন্য বলছি না, আপনি প্র্যাকটিস করবার জন্য ক্যালেন্ডারের পেছন সাইডটা, ক্যালেন্ডারটাকে দেয়ালে টানিয়ে দিন, মার্কার দিয়ে ক্যালেন্ডারটাকে বোর্ড হিসেবে ব্যবহার করে বাড়িতে প্র্যাকটিস করুন। এই আইডিয়াটা সত্যিই বলছি আমার খুব পছন্দ হয়েছে, কারণ সবার পক্ষে হয়তো বোর্ড নেই বাড়িতে এই মুহূর্তে, কেনার সামর্থ্য হয়তো আছে, কিন্তু এমন একটা জায়গায় থাকি ফট করে একটা বোর্ড আমার পাশের পাড়ার দোকানে পাওয়া যায় না, আমাকে হয়তো 10 কিলোমিটার দূরে একটা মার্কেটে যেতে হবে, অনেকের পক্ষে সেটা হয়তো সম্ভব হচ্ছে না ঝট করে, কিন্তু প্র্যাকটিসটা করার জন্য আপনারা ক্যালেন্ডারের উল্টো দিকটা কিন্তু ব্যবহার করুন, খুব ভালো একটা আইডিয়া। আমরা আমি যে কটা ক্লাস পেয়েছি আপনাদের কাছ থেকে ডেমনস্ট্রেশন, আমি যেখানটায় ছিলাম আমি স্যাটিসফাইড। দেখুন আমি তো সুপ্রিম নই, আমি জাস্ট আমার দৃষ্টিভঙ্গির থেকে বলতে পারি ছোটোখাটো ভুলগুলো। একটা কমন জিনিস আমি সবাইকে বলছি, এটা একজনকে ওখানে কমেন্ট করেছিলাম, কথাটা একজনের জন্য কিন্তু নয়, গ্রুপে সাধারণত সবাইকে উদ্দেশ্য করে বলার চেষ্টা হয়, ক্লাস করার সময় ডেমনস্ট্রেশনের সময় আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, আমি পড়াবো, আমি পড়েছি, আমি আমি নয়, চেষ্টা করব আমরা, এটা সবার উদ্দেশ্যে বলছি। আজকে আমরা ক্লাসটা আলোচনা করব, হয়তো আপনারা আমার ক্লাস দেখেছেন, আমিও কিন্তু বেশিরভাগ ক্লাসে এইটাই চেষ্টা করি, আজকে আমি তোমাদের পড়াবো এটা নয়, আমি বললে একটাই বলা যেতে পারে, না বলাই ভালো, যে আমি আলোচনা করব, তাও না বলা ভালো, আমরা আলোচনা করব, আমরা জানবো। আগের দিনের ক্লাসে আমরা কি জেনেছিলাম, আমরা জানবো, আমরা আলোচনা করব, আমরা পড়বো অবধিও ঠিক আছে, আমি পড়াবো, আমি আলোচনা করব, তাহলে তো বিষয়টা কি হয়ে যাচ্ছে, শিক্ষক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমাদের আধুনিক শিক্ষা তো শিক্ষক কেন্দ্রিক নয়, আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা। ডেমনস্ট্রেশন আলোচনা ভিত্তিক পদ্ধতিতে আমরা ডিসকাশন পদ্ধতিটাকে বেশি ইমপ্রুভ করব, বেশি গুরুত্ব দেব। এই জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করব যে টপিকই পড়ে না কেন, ঠিক আছে তাহলে আমরা আজকে এটা আলোচনা করব, আমরা আজকে এটা শিখবো,
মনে আছে তো আগের দিন আমরা কি শিখেছিলাম, আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম? অর্থাৎ আমি যখন ক্লাসরুমে পড়াচ্ছি আমি কিন্তু স্টুডেন্টদের থেকে আলাদা কেউ নই। এইটা আমি স্টুডেন্টদেরকে, আমি শুধু ডেমনস্ট্রেশনের জন্য বলছি না, আপনারা অনেকে এখানে শিক্ষক শিক্ষিকা আছেন, বাকিরা শিক্ষক শিক্ষিকা হওয়ার অপেক্ষায় যাস। এইটা কিন্তু আপনারা রিয়েল লাইফেও ক্লাসে যখন শিক্ষক শিক্ষিকা হয়েছেন বা হবেন, চেষ্টা করবেন আমার এই কথাটাকে একটু মনে রাখবেন। দেখবেন ক্লাসের ছেলেমেয়েরা না অনেক বেশি কাছে নেয় এটা বললে। আমি লিখতে পারেন অথবা ডাইরেক্ট, আসলে সময়টাও তো খুব কম পাওয়া যাবে, তো বোর্ড ওয়ার্কটা যে আমাকে তো শুধু ডেট তারিখ শ্রেণী এইগুলো লিখে সময়টা কাটালেও চলবে না, সময়ে যদি পারেন তাহলে সম্ভব। আর যদি লেখাটা আপনার বেশি স্লো হয় তাহলে আজকের পাঠ না লিখে ওখানে ডাইরেক্ট মুখে বলে দিয়ে আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা শিখবো বা জানবো শিখন সম্বন্ধে আলোচনা করবো, শিখনটা লিখে দিন, বাকিটা তো আপনি বোর্ড ওয়ার্ক করেছেন। আর আরেকটা জিনিস কারোর কারোর ক্ষেত্রে হচ্ছে একটু ভয়েসটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এইবার বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব হাই ভয়েস হয় না, আমি জানি এটা, এই সীমাবদ্ধতাটা আছে, কিন্তু তবুও যতটা সম্ভব আমার দিদি বোন যারা আছেন তাদের আমি রিকোয়েস্ট করব একটুখানি গলার ভয়েসটাকে, তার মধ্যে গতদিন পড়াচ্ছিলেন, আমি সবগুলো নাম মনে নেই, লাস্ট গতদিন একটা ক্লাস দেখছিলাম কার, খুব ভালো, ওর ভয়েসটা আমার খুব মানে ভালো লাগলো, যথেষ্ট ভালো ছিল, সবাইরই ভালো, আমি বারবার বলেছি, ফল দেখলে আমি তো কমেন্ট করেই দিতাম সেখানে আমার চোখে যদি ধরা পড়তো, কিন্তু ভয়েসটাকে একটু আমরা ইমপ্রুভ করবো। আমি বারবার একটা কথা বলবার চেষ্টা করেছি, আমাকে কিন্তু লাস্ট বেঞ্চের শিক্ষার্থীর কাছে পৌঁছতে হবে। এবার এখানে এক মিনিট বলে আমি আমার টপিকে ঢুকছি আজকে। অনেকেই বলতে পারেন স্যার আপনি বোধহয় এই ক্লাসগুলোতে ডেমনস্ট্রেশনকে বেশি ফোকাস করছেন। হ্যাঁ আমি করছি, তার নির্দিষ্ট কারণ আছে। কেন? ইন্টারভিউয়ে যারা আগে ইন্টারভিউ ফেস করেছেন তারাও জানেন একটা মিনিমাম মার্ক কিন্তু আপনি গেলে আপনাকে দেবেই। সাধারণত গতবারের 2016-তে কিছু ক্ষেত্রে একটা গোলমিল হয়েছে, সেটা যাই হোক না কেন সেটার ভিতরে সাধারণত একটা নম্বর আমি পাবো, আমার টার্গেট 10-এ 10 পাবার অবশ্যই, কিন্তু ডেমনস্ট্রেশনটার অভিজ্ঞতা আমাদের বেশিরভাগেরই কিন্তু নেই। আর গেম চেঞ্জার, দুজনের মধ্যে তফাৎ করার একটা বড় জায়গা কিন্তু হয়ে যাবে ডেমোটা। কারণ দেখুন শিক্ষক হওয়ার জন্য পার্সোনালিটি টেস্ট প্রয়োজন আছে, ডেমনস্ট্রেশনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি নিযুক্ত হচ্ছি কিসের জন্য? ছাত্রদের পড়ানোর জন্য। ফলে খুব স্বাভাবিকভাবেই ডেমনস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখছি, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না কথাটা, ইঞ্জিনিয়ারের বলছি, একদম সবাই, অনেকে দেখছি ইন্টারভিউটাকে যতটা ফোকাস করছে, কিছু কিছু কোচিং সেন্টারও হয়তো সেরকম, আমার কাছে অনেকে কিছু আসে অনেক সময়, পাড়ার কেউ কেউ আছে দেখেছি, তারা অনেক বেশি ইন্টারভিউটাকে যতটা ফোকাস করছে ততটা বেশি ডেমোটাকে ফোকাস করছে না, তুলনায় হয়তো 70-30 নম্বরটা সমান সমান আছে, কিন্তু এটা আমাকে ভাবতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু আমি মাথায় রাখবো। এইবার কালকের জায়গার থেকে আমি আসছি, আপনাদের কোশ্চেন আমি নেবো, আগেই বলেছি পরে, আমি আধ ঘন্টা আপনাদের কোশ্চেন নেবো না। হ্যাঁ আমি যা বলবো এখানে আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই টাইপ করবেন, ঠিক আছে? তারপর আপনাদের কোশ্চেন, না হলে আমি মূল জায়গাগুলো শেষ, গতদিন যে জায়গায় শেষ করেছিলাম আপনাদের আমি সাক্ষরতার হার নিয়ে একটু জানতে বলেছিলাম, সেখানে আপনারা আমাকে বলেছিলেন ওই আমাদের লাস্ট যে সেন্সাস হয়েছে 2011, তারপরেরটা তো কোভিডের জন্য বন্ধ আছে, কিন্তু বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সেন্সাস হয়েছে, সেখান থেকে এসছে 2011 হিসাবে যদি আসে পশ্চিমবঙ্গের সাক্ষরতা হচ্ছে আপনার 76.26, আর প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, সবচেয়ে বেশি স্বাক্ষর হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর 87.66। যারা পূর্ব মেদিনীপুরের আছেন নিশ্চয়ই আপনারা তথ্য সংগ্রহ করেছেন, তাও বিষয়টা নোট রাখবেন। আর সবচেয়ে পিছিয়ে পড়া সাক্ষরতার দিক থেকে কোন জেলা আপনারা অনেকে হয়তো জানেন, আমার অনেক ভাই বোনেরা বা শিক্ষক শিক্ষিকারা আছেন, উত্তর দিনাজপুর, সেটা ছিল সবচেয়ে কম 60.13%, 60.13 2011। 2001-এ আরো কম 47-48 ছিল বোধহয় উত্তর দিনাজপুরে। আর 2025-এ আমি বলছি ম্যাডাম, পরে আমি গ্রুপে চেষ্টা করব এটাকে লিখে দেওয়ার জন্য। হ্যাঁ আমি পিক তুলে চেষ্টা করব, আমি চেষ্টা করব, এইটুকু আমি পারবো, আমি যতটা পারবো সেটুকু করব। হ্যাঁ এটা আমি পারবো, আমি করে দেব।
আমি একটু বলছি, পরে আপনারা নোট করলে করুন, না হলে আমি আজ হোক কাল হোক একটু লিখে আপনাদের, আমি তো টাইপ করে সম্ভব না হলে খাতায় লিখে ছবি দিয়ে দেবো। ওকে, এইগুলো একটু খেয়াল রাখবেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতা কিন্তু মেদিনীপুর, কলকাতাকে ছাপিয়ে সেকেন্ড আছে কলকাতা, আর আপনার লাস্ট হচ্ছে উত্তর দিনাজপুর। এই দুটো মনে রাখবেন, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব। স্যার লেসন প্ল্যানের 4টি স্টেপ একটু ভালো করে বলে দেবেন প্লিজ। আচ্ছা, নেক্সট দিন এটা আমি বলবো, আমি একটু নোট রাখছি প্রশ্নটা। হ্যাঁ, আমি আজকে হয়তো আর টাইম পাবো না, আজকের মোটামুটি বেশ কিছু টপিক আমি রেডি করেছি, তারপরে ধরুন আপনাদের ইয়েগুলো আমার করতে হবে, আমি নোট করে রাখলাম আমার খাতায়। আমি নিশ্চয়ই আপনাদের চাইছি আপনাদের সমস্যাগুলো আপনারা বলুন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী। দেখুন, আপনাদের আমি একটা প্রশ্ন করছি, যারা এই জেলার আছেন, আমি প্রথমে জেলা বললে অনেকে বলে ফেলবেন। আচ্ছা, আমরা একটা কমন প্রশ্ন জানি, বিএড সম্পর্কে একটু বলবেন, বিএড এর সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, কেমন বলতে হবে বিএড সম্পর্কে বলতে, সেটা আমি বুঝতে পারছি না পুরোপুরি, তবে আমি নিশ্চয়ই সেখানে গেলে আপনাদের প্রশ্নটা আমি নেব। দুটো জেলায় তো আছেই। আচ্ছা, আপনাদের মধ্যে যে আমরা একটা কমন কথা জানি, দেখুন এটা শিক্ষার সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু যখনই আপনি জেলার বলবেন না, জেলার থাকলে কিন্তু এই প্রশ্নটা চলে আসে। দু একজনকে করেছে এই প্রশ্নটা, এই জন্যই আমি বলছি। মহকুমা শহর আমরা জানি, তাই না? খুব সহজেই আমরা বলি না? টিচিং মেথডগুলো একটু বলুন স্যার। টিচিং, আচ্ছা আসছি। স্যাম্পল লার্নিং ডিজাইনের মধ্যে আচ্ছা ডিফারেন্স, আচ্ছা ওকে। মহকুমা শহর বলি। আচ্ছা, আপনারা জানা আছে আপনাদের কারোর? বলুন তো, মহকুমা গ্রাম আছে আমাদের রাজ্যে কোনটা? মহকুমা গ্রাম মানে মহকুমা শহর তো হওয়ার কথা, কিন্তু মহকুমা সে শহর না, সে গ্রামই রয়ে গেছে এখনো। জানেন কোনটা? কেউ থাকলে একটু কমেন্ট করুন তো। লেসন প্ল্যান আর ডিজাইন, দেখি পারেন কিনা আপনারা। জানেন অনেকে, আমি জানি এইটা অনেকেরই, কিন্তু দেখুন এটা কিন্তু একটা কমন প্রশ্ন। যে জেলার কথা বলবো সেই জেলার থেকে কিন্তু ছাত্র শিক্ষার্থীদের কোনো একজন ভূগোলের এক্সপার্ট রয়েছে আপনার ক্লাসে, ফট করে প্রশ্ন করে ফেলতে পারি। এটা বিগত বছরে একজন ফেস করেছে, এই জন্য প্রশ্নটা করলাম। টিচিং মেথডগুলোর ডিটেলসে কোন বুকে পারবো? টিচিং মেথড তো একটা ছিল, সেই দাঁড়ান আপনাকে বলছি, আমি বইটার নামটা যদি মনে পড়ে আমি দেখছি, আমি লিখলাম। আমাদের নদিয়ায় একটা আছে, নদিয়ায় আছে তেহট্ট। তেহট্ট একটি মহকুমা, তেহট্ট আজও পৌরসভা হয়নি। আছেন যারা নদিয়ার, তারা অনেকে হয়তো জানেন, আবার খুব ইজি জিনিস মাথার উপর দিয়ে চলে যায়, তাই তো। একটি মহকুমার অন্তর্গত বিভিন্ন গ্রাম। তেহট্ট, তেহট্ট কিন্তু গ্রাম পঞ্চায়েত নিজে, কিন্তু মহকুমা। সাধারণত আমি কি মহকুমা শহর বলি তো। আর একটা আছে সাউথ 24 পরগনায় সম্ভবত, কাকদ্বীপ। কাকদ্বীপ সাব ডিভিশন হয়েছে সম্ভবত। আপনারা ওই ডিস্ট্রিক্টের যারা আছেন তারা বিষয়গুলো আরো ভালো বলবেন। কাকদ্বীপ তো সাব ডিভিশন। সাব ডিভিশন, ওটা কি পৌরসভা কাকদ্বীপ নিজে? না স্যার, ওটা গ্রাম পঞ্চায়েত। তাহলে দুটো বেরোলো। মহকুমা শহর বলি আমরা, কিন্তু এক্ষেত্রে মহকুমা শহর বলতে পারবো? তাহলে আর মহকুমা শহর বলতে পারছি না, মহকুমা গ্রাম, সাব ডিভিশনাল ভিলেজ। হ্যাঁ, ক্যানিংটাও না গ্রাম পঞ্চায়েত। আমি ক্যানিংটা ভেবেছিলাম মিউনিসিপ্যালিটি হয়েছে, এটা আমার জানার ভুল ছিল, এই জন্য ক্যানিংটা আমি বললাম না। এই এই দেখুন, এগুলো আমাদের এডুকেশনের প্রশ্ন নয়। কাকদ্বীপ গ্রাম পঞ্চায়েত, ইয়েস। এবার বলতে পারেন এর সাথে আমার এডুকেশনের সত্যিই কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন আচ্ছা স্কুল তেহট্ট সাব ডিভিশন, আচ্ছা তাহলে ম্যাডাম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আপনি যদি বলেন সাপোজ যে আপনি কোথায় চাকরি করেন, আমি তেহট্ট মহকুমার অমুক স্কুল কোনো, আচ্ছা বা নদিয়া জেলার, আচ্ছা নদিয়া জেলার তো বলেন তো, আচ্ছা মহকুমা ভিলেজ আচ্ছা আপনার জেলায় জানেন? কথা প্রসঙ্গে চলে আসতে পারে। এর আগের বারে ইন্টারভিউ একজন দুজনকে তো আমার নদিয়ার এসছেই, ঠিক আছে। সৌভাগ্যবশত তাদের তখন আমি এই বিষয়টা দেখে যেতে বলেছিলাম, কাকতালীয় ভাবে জিজ্ঞাসা করে ফেলেছে আমাকে, এসে বলছে দাদা তুমি কি জানতে, আমাকে কি প্রশ্ন করে? না রে, আমার মনে হলো জেলা সম্বন্ধে বলতেছে। যেমন আমার নদিয়া জেলার সম্বন্ধে আর একটা বিষয় জানতে গেলে হয়, সাধারণত মহকুমায় একটা কোর্ট থাকে, আদালত থাকে, তাই তো, এটা স্বাভাবিক।
আমার জেলায় একটা ব্লকে কোর্ট আছে, মহকুমায় নয়, ব্লকেই কোর্ট আছে, ব্লক শহরে বা ব্লকের মধ্যেই একটা আদালত আছে। নদিয়ার যারা আছেন তারা যদি কেউ জানেন বলুন। আমি টপিকে ঢুকবার আগে স্যার আমার দিনহাটা মহকুমার অন্তর্গত গ্রাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রানাঘাট বলছেন, সুপ্রীতিও বলছেন, কিন্তু রানাঘাট তো টাউন, মহকুমা, রানাঘাট তো সাব ডিভিশন, কল্যাণীও সাব ডিভিশন। আমার ব্লকে কোর্ট আছে। কোন ব্লক? হাকিম নবদ্বীপ একটি আদালত আছে। নবদ্বীপ কোনো মহকুমা নয়। হ্যাঁ দেখুন, রানাঘাট নিচে তো একটা সাব ডিভিশনাল টাউন, আপনার দিনহাট একটা সাব ডিভিশনাল টাউন, ঠিক আছে? হাওড়ায় সবচেয়ে বিখ্যাত জিনিস এই মুহূর্তে কি? আমাদের নবান্ন রয়েছে। হাওড়া নিয়ে বলছেন, এই সাধারণ জিওগ্রাফিক্যাল প্রশ্ন কিন্তু, এগুলোর মধ্যে কিন্তু ভেতরে কিছু নেই। জাস্ট আপনি যে এলাকায় থাকছেন সে এলাকার আশেপাশের খুব যে বিষয়গুলো, এইগুলো কারা করে ফেলে বলুন তো প্রশ্ন। এই বিষয়গুলো, আমি নদিয়ার ছেলে, এবার আপনাদের অন্য জেলার সাথে আমার তো কোনো বৈরিতা কিছু নেই। আমি এই জিনিসগুলোই অনেক সময় করতে করতে একটু একটু জানা জিনিস হয়ে গেছে, তাই মনে হলো। আচ্ছা আমি এবার একটা প্রশ্ন করব আপনাদেরকে। কোশ্চেনটা আমি বলেছিলাম কোন ব্লকেই কোর্ট রয়েছে, আমার নদিয়া জেলার ক্ষেত্রেই বলেছিলাম এটা। কোর্ট একটি সাব ডিভিশনে থাকে আর জেলায় থাকে, জজ কোর্ট থাকে, আর মহকুমা একটা। কিন্তু আমি ওই নবদ্বীপ ব্লকে দেখেছি, নবদ্বীপের যে সাব ডিভিশনাল কোর্টটা সেটা কিন্তু নবদ্বীপে রয়েছে, ব্লক টাউনে সাধারণত থাকে না। আচ্ছা, আপনি শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে একটি ছাত্র, শিক্ষার্থী, ছাত্র হোক ছাত্রী হোক, মিড ডে মিল খেতে চাইছে না, একদিন দুদিন নয়, দেখছেন, লক্ষ্য করছে সে খাচ্ছে না, আপনি কি করবেন? কোন একজন যদি উত্তরটা দেন প্রথমে বলুন। স্যার বলবো স্যার? হ্যাঁ বলুন। আমি একটুখানি চেষ্টা করব। হ্যাঁ নিশ্চয়ই। স্যার প্রথমত কেন খাচ্ছে না সেটা তার থেকে জানার চেষ্টা করব। নিশ্চয়ই। তারপরে সে যদি আমাকে পরিষ্কারভাবে কিছু না বলে, তাহলে খাবারের জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো, এবং খাবারটা যে মানে পরিবেশন করা সেটা একটু আকর্ষণীয় করার চেষ্টা করব, এবং মাঝে মাঝে আমিও তাদের সঙ্গে একসঙ্গে বসে খাবো, এবং মানে খাওয়াটা মানে পুষ্টির যে গুরুত্ব বা তাদের বোঝাবো এটাই, মানে যে খাচ্ছে না তাকে বোঝাবো যে আমাদের পেট যদি ভরা থাকে তাহলে আমাদের মনোযোগ খুব সহজেই আসবে পড়াশোনার ক্ষেত্রে, এবং আমরা খুব ভালোভাবে মানে আমরা এনার্জি পাবো। পড়াশোনা করতেও তো আমাদের এক ধরনের শক্তির প্রয়োজন হয়, সেটা আমরা পাবো। বাহ, বেশ ভালো অ্যান্সার দিয়েছেন, কারণ যারা আমার উপকারিতা বলবে একদম। এই ধরনের ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু যাক অনেকেই কমেন্টে, আপনি যেমন একজন ভয়েসে বললেন, অনেকেই কমেন্ট করেছেন এবং প্রত্যেকটা কমেন্টই দেখলাম সঠিক, যথাযথ, আপনাদের ঠিক আছে একদম। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো আমাদের আছে। আমাকে একজন প্রশ্ন আজকেই পাঠিয়েছে, প্রশ্নটা বয়েজ এবং গার্লস স্কুল পৃথক রাখার প্রয়োজনীয়তা কি? সব তো কোয়েট করলেই ভালো হয়, সবাই মিলে একসাথে খাওয়ার মজা সেটাও বোঝাবো। একদম ঠিক বলেছেন। বয়েজ এবং গার্লস স্কুলে যে আলাদা আলাদা আমাদের রাজ্যে বা দেশে আছে, এটা রাখার কি খুব দরকার? স্কুল তো কোয়েড হলেই সবচেয়ে ভালো হয়, স্কুল থাকবে কোয়েড, কেন গার্লস এবং বয়েজ স্কুল রাখা হচ্ছে, এর যুক্তি কতটা? এই প্রশ্নটা করলে আপনাদের মধ্যে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ চেষ্টাই তো আমাদের ভুলগুলো আমরা একটু চেষ্টা করব কারেকশন করবার। আমাদের মতন উন্নয়নশীল দেশে এখনো পর্যন্ত অনেক জায়গায় আছে যেখানে মেয়েদের পড়াশোনা বা নারীদের শিক্ষার হার ভীষণ কম, এবং অনেক রক্ষণশীল পরিবারে এখনো পর্যন্ত লক্ষ্য করলে বা দেখতে দেখা যাবে যে তারা মেয়েদের পড়াশোনাটাকে ভালো চোখে দেখেন না, এবং একই ছেলে মেয়ে হয়তো পড়ানোর পক্ষপাতী নয়। সেই কারণে এই স্কুলগুলোকে আলাদা করা হয়েছে নারী পুরুষের বৈষম্যতার জন্য না, বরঞ্চ নারী শিক্ষাকে আরো বিশেষ করে উন্নয়ন ঘটানোর জন্য, নারী শিক্ষার অগ্রগতির জন্য।
নারী শিক্ষার মান যেন সর্বদিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক অভিভাবক যেন নিজের মেয়ের বা নিজের কন্যার নিরাপত্তা থেকে মনে মনে সুনিশ্চিত ভেবে নারী শিক্ষায় সামিল হতে পারে। এটা একটা কারণ। এটা একটা মানে প্রথম কারণ আমাদের দেশের মতন বা আমাদের রাজ্যের মতন জায়গায়। এই জন্য নারী এবং পুরুষ আলাদা আলাদা মানে গার্লস এবং বয়েজ স্কুল করা হয়েছে। তাহলে কি আচ্ছা না স্যার, কোয়েড স্কুলেরও প্রয়োজন আছে, তারই সাথে কোয়েড স্কুলেরও প্রয়োজন আছে এই কারণে, কারণ একটি ছেলে এবং একটি মেয়ে, এই যে দুজন যদি সমবয়সী ছেলে মেয়েরা একই সাথে বেড়ে ওঠে, তাদের দুজনের বিকাশও সুনিশ্চিত করতে এগোবে এবং এই যে লিঙ্গ বৈষম্য বা বিপরীত লিঙ্গের প্রতি যে একটা আকর্ষণ বা যে অন্য দৃষ্টিতে দেখা বিপরীত লিঙ্গকে, এইটা দূর হবে। এবং কৈশোরকালটা যেহেতু আমাদের বিদ্যালয়ে অনেকটা সময় কৈশোরকালের ছেলে মেয়েদের সঙ্গে মানে ছেলে মেয়েরা থাকে, সেজন্য প্রত্যেকটা কৈশোরকালের যে আমরা পড়েছি শিক্ষা বিজ্ঞানে নানা রকম মানসিক নানা রকম চাহিদা থাকে, সেগুলো আর কি যখন ছেলে মেয়ে একত্রে পড়াশোনা করবে বা একত্রে আলোচনা করে কিছু শিখবে, তখন এগুলি অতটুকু প্রভাব হয়ে উঠবে না। বাহ, আর আর কেউ কোনো এই বিষয়ে উত্তর দিতে চান? যথেষ্ট ভালো উত্তর দিয়েছেন উনি, সব দিকটাই তুলে ধরার চেষ্টা করেছেন। যদি আর কারোর মনে হয় কোনো বিকল্প উত্তর দেওয়ার আছে বা এই বিষয়ে কিছু জিজ্ঞাসা আছে? নেই, মোটামুটি সবারই তার মানে একই উত্তর সবারই। তাহলে আমরা কোয়েড স্কুল, উনি যে দৃষ্টিভঙ্গিটার থেকে বললেন যে কোয়েড স্কুল আমাদের দেশ বা রাজ্যের রক্ষণশীল পরিবারের ক্ষেত্রে এটা এসছে নারী শিক্ষা প্রসারের জন্য, একদম ঠিক। তাহলে প্রশ্নটা যদি এমন আসে, ওনার উত্তরটা একদম সঠিক। যদি এমন হয় আবার যে একই সাথে কোয়েড স্কুলের গুরুত্বই বা অনেক গ্রাম আছে যেখানে একসাথে পড়ানোর পক্ষপাতী নয়, যা কানকে ছিল, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, বিষয়টা অনেকটা একই রকম। তাহলে কোয়েড স্কুলের গুরুত্বটা যদি বলে, কোয়েড স্কুলের গুরুত্ব কি, যে কৈশোরকালীন কিশোর কিশোরী বা সাধারণত আমরা যে স্তরটায় পড়াশোনার জন্য যাচ্ছি, আমরা কৈশোরকালীন ছেলে মেয়েদের পাবো, তাই তো, অ্যাডোলেসেন্স পিরিয়ড, টিনেজটাই পাবো। তো কৈশোরকালীন ছেলে মেয়েদের যদি একসাথে তারা থাকে, তাদের যে সামাজিক বিকাশ সেটা অনেক বেশি সহজ হয়। মানিয়ে চলা, একসাথে চলা, সমাজ তো শুধুমাত্র নারীদের নিয়ে বা শুধুমাত্র পুরুষদের নিয়ে নয়, সবাইকে একসাথে মানিয়ে চলা, নিজেদের মতন করে চলার ক্ষেত্রে ফ্রেন্ড রিলেশন গড়ে উঠবে, একদম বন্ধুত্বের সম্পর্ক, এসবগুলো সহজে গড়ে উঠবে। আবার যখন আলাদা কেন বয়েজ বা গার্লস স্কুল, যদি আমাকে এই প্রশ্নটা করে, পৃথকভাবে আলোচনায় আসছি আমি, সেক্ষেত্রে কি হবে, যে যেহেতু কিশোর এবং কিশোরী উভয়ের, আমি এই কমেন্ট একটু পড়ে নিই, গার্লস স্কুলের প্রয়োজন এটি মেয়েদের একটি সহায়ক নির্দেশ শিক্ষাগত পরিবেশ প্রদান করে, কেন জানি না কমেন্টটাকে আমি ধরে রাখতে পারছি না, পালিয়ে যাচ্ছে, সহশিক্ষা প্রদান করে, ঠিকঠাকই ছিল উত্তরটা, ভালো লিখেছেন, কিন্তু কমেন্টটাকে আমি রিপিট করতে পারছি না, এটা বুঝতে পারছি না, যাই হোক। তাহলে দুজনের বিকাশগত বৈশিষ্ট্য আলাদা, দৈহিক কাঠামো আলাদা, এবং কৈশোরকালে নির্দিষ্ট কিছু সমস্যা কিশোর এবং কিশোরীদের আলাদা আলাদা দেখা যায় দৈহিক বা মানসিক কারণে। ফলে তারা সেই সময় সমলিঙ্গের সাথে যে স্বাচ্ছন্দ্যটা অনুভব করে, বিপরীত লিঙ্গের সাথে সেই স্বাচ্ছন্দ্যটা কিন্তু উভয়ই অনুভব করবে না। শুধু মেয়েদেরকে সেক্ষেত্রে বলবো না, আমাকে তো গার্লস এবং বয়েজ দুটোই আলাদা আছে রাজ্যে। ফলে এই জন্য তারা কিন্তু সমলিঙ্গের সাথে মিশতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, দৈহিক এবং মানসিক, বিশেষ করে দৈহিক পরিবর্তনের কারণে, বিকাশগত কারণে, তারা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই কারণেই, কারণ কোনো ছাত্রী একটি কোয়েড স্কুলের নিরাপদ নয় তা কিন্তু আমরা বলতে পারি না, সেটা সম্ভবও নয়, সেটা বাস্তবেও নয়। এমন ঘটনা উদাহরণ খুব ব্যতিক্রম বাদ দিলে নেই যে কোয়েড স্কুল, কারণ বেশিরভাগ স্কুলগুলোই কিন্তু মাধ্যমিক পর্যন্ত বয়েজ স্কুলগুলোও কিন্তু দেখা যায় 11-12 যে কোয়েড হয়ে যায়, সেখানে কিন্তু
আবার মেয়েদেরকে অ্যাডমিশন নেওয়া হয়। বেশিরভাগ এইচএস স্কুলগুলোই কিন্তু তাই। আমি যে স্কুলটায় পড়াই সেখানেও তাই। মাধ্যমিক পর্যন্ত বয়েজ, 11-12টা গার্লস বয়েজ দুজনার জন্যই। ফলে আমরা স্যার 3টার পর অপশনে গিয়ে ওখানে ইন কলের মেসেজ, আচ্ছা 3 ডটে গেলাম, কিন্তু পেলাম না আমি অপশনটা, যেটা বললেন আমাকে। আচ্ছা দেখছি স্যার আপনি 3 ডটে যান, হ্যাঁ ওখানে গিয়ে দেখুন, ওখানে ক্লিক করলে ইন কল মেসেজ বলে একটা অপশন আছে, আচ্ছা 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 ঠিক 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 ওটাতে ঠিক আপনি ক্লিক করুন, পেয়ে যাবেন। আচ্ছা পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ, এই যে শিখলাম, নতুন শিখলাম, এটা বেশ ভালো। হ্যাঁ আমি এত সুন্দর সবাই কমেন্ট করছে, আমি কমেন্টগুলো পড়তে পারছিলাম না, একবার দেখে নিই, কারণ জানাবেন উপকারিতাটা এই দেখেছে, আমি একটুখানি দেখে নিয়ে বলছি। অনেক গ্রাম আছে যেখানে একসাথে পড়ানোর পক্ষপাতী নয়, নারী এডুকেশন ইমপ্রুভ করার জন্য। একদম ঠিক, এটা তো বললেন। বাজুবাজারটি মেয়েদের একটি সহায়ক এবং নির্দিষ্ট হাকিম রায়ান লিগে শিক্ষকতা পরিবেশন, যেখানে তার নেতৃত্বের ভূমিকা নিতে এবং নিজেদের একাডেমিক ও ব্যক্তিগত সম্ভাবনাপূর্ণ ব্যবহার করতে, এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। একদম সুন্দর, একদম নিচে স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমি একটু কমেন্টগুলো দেখে নিলাম, ঠিক আছে। মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন এই জন্যই করছি, আমরা একবার প্রস্তুতিটা একটু ঝালিয়ে নেওয়ার প্রয়োজন আছে। আমি যে প্রশ্নগুলো পাচ্ছি সাধারণত বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেইগুলোই আপনাদের সাথে আগে একটু আলোচনা করে নিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা এমন হতে পারে, এই প্রশ্নটা আমি ক্লাসে একবার আলোচনা করেছি কোনো একটা ক্লাসে, সবাই আপনারা যে সব ক্লাস দেখবেন সেটা নয়, কোনো এগুলো কিন্তু সবই আমি সাবজেক্টের মধ্যে। স্যার প্রশ্ন করেন, এটা খুব ভালো উপকার হয়। অবশ্যই আমাদের বলার ইয়েটা হচ্ছে, আপনারা চাইলে, আমি বলছি, যে যখন অ্যান্সার করছেন চাইলে আপনি ক্যামেরাটা অন করে অ্যান্সার করতে পারেন অ্যান্সার করার সময়, ঠিক আছে, যেই করছেন। এবার আমি আরেকটা প্রশ্ন করছি, এগুলো সবই বিএড রিলেটেড কোশ্চেন, কিন্তু আমাদের এডুকেশনটা তো, এডুকেশনের একটা ছোট্ট পার্ট তো বিএড। এডুকেশন বিএডের থেকে অনেক বেশি বিস্তৃত, আমরা সেটা সবাই জানি। একজন ছাত্র বা একজন শিক্ষার্থী, আমরা ছাত্র বা ছাত্রী আলাদা করে না বলে, একজন শিক্ষার্থী ক্লাসে আপনার ভুল ধরিয়ে দিল, আপনি ভুল পড়িয়েছেন, হতেই পারে, তখন আপনার রিয়াকশনটা কি হবে, কি করবেন আপনি? ও এডুকেশনেরটা আরেকটু বলুন, অনিমা দাস। আচ্ছা আমি এটা অ্যান্সারটা নিই, তারপরে বলছি। বলুন বলুন। হ্যাঁ বলুন। আমি অবশ্যই তাকে তার জন্য প্রশংসা করবো, যে তুমি যে এতটা মনোযোগ দিয়েছো পড়াশোনায় বা মনোযোগী হয়ে ক্লাসটা শুনছো, সেটার জন্য খুবই ভালো লাগছে আমার। এবং তার আমার যে ভুলটা সে ধরিয়ে দিয়েছে সেটিকে আমি সংশোধনের চেষ্টা করবো, এবং তাকে বলবো যে এরকম ভাবে যখনই আমার কোনো রকম, কারণ আমিও তোমাদের সাথে শিখছি, আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি না, তোমরাও যেমন শিখছো আমিও শিখছি। তাই ভুলের উপর ঊর্ধ্বে কোনো মানুষ হয় না, আর ভুল বলে তবেই আমরা শিখতে পারি। ভুলকে আমরা যখনই স্বীকার করবো নিজের ভুলকে, সেটাও একটা শেখার অন্যতম ধাপ। তাই ভুলটাকে সংশোধন করে আমি তাকে পুনরায় আমি আমার যে সংশোধিত যে ভুলের যে রূপটা সেটা তুলে ধরবো তার সামনে। বাহ, যথেষ্ট ভালো উত্তর হয়েছে, প্রশংসাযোগ্য উত্তর, একদম মোটামুটি ঠিকঠাক আছে। যে আমার যে ভুল যদি আমাকে কেউ ধরিয়ে দেয়, আমি কিন্তু কখনো তাকে খারাপ বলতে পারি না। যদি এর বাইরে আপনাদের কোনো উত্তর আর কারোর দেওয়ার থাকে দিতে পারেন, বলতে পারেন, ওপেন ফোরাম, তবে একজন একজন করে। আমি এখানে একটা কথা বলবো, অনেকেই রেসপন্স করছেন, অনেকে হয়তো শুনছেন, শিখছেন সবার কাছ থেকে, আমার কাছ থেকেই শুধু নয়, কিন্তু রেসপন্স করবে, দুঃখ প্রকাশ করবে, ভুল স্বীকার করবে এবং শিশুকে উৎসাহ দেবে। স্যার আমার মনে হয় আরেকটা লাইন অ্যাড করলে ভালো হয়, যে আমি নিজেও খুব সতর্ক থাকবো যাতে এরকম ভুল আমার আর না হয়। একদম একদম, এটা খুব সঠিক সঠিক, যথোপযুক্ত। আমি বাকি অনেকেই আছেন, তারা অনেক সময় কিন্তু এই যে মুখ খুলতে, সামনাসামনি কথা বলতে হয়তো একটু সংকোচ বোধ করছেন।
আমি চাইবো যে আপনার ভুল হোক, আপনার উত্তরটা সঠিক না হোক, এখানে তো এই এমন তো নয় যে এই নম্বরটার উপর এখানে আমার ফাইনাল ইন্টারভিউ হচ্ছে। আপনি কিন্তু, আমি প্রত্যেককে বলবো প্রতিদিন না হলেও মাঝে মধ্যে একটু একটু রেসপন্স করবেন। আপনি জানেন উত্তরটা, আপনি এটা ভাবছেন যে অন্যরা বলে দিক, আমি আর বলবো না, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু দরকার আছে। আমি এই জন্য বারবার বলছি ওপেন টু অল, আমি কাউকে নাম উল্লেখ করে বলছি না আপনি বলুন, কারণ এখানে সবাই সমান। আপনারা, আমি সবাইকেই বলবো চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু রেসপন্স করবার জন্য। এইটার কিন্তু দেখুন, মনের ভাবনা আমার অনেক কিছু আছে, সেটাকে খুব অল্প সময়ে উপস্থাপন করাটা কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। আমি জানি আপনি খুব ভালো বলেন, বলতে পারেন, কিন্তু তবুও ঠিক আছে, আমি রাগ করব না, বরং বাহবা দেবো। হ্যাঁ, একদম সেটাই বললেন উনিও, একদম সঠিক। কখনোই কিন্তু আমি রেগে যেতে পারি না, নিরুৎসাহিত করতে পারি না শিক্ষার্থীদের। অ্যাকচুয়াল আপনি ফর্মালিটি বাদ দিন, আসলেই তাই। কোনো গুণী মানুষ বা জ্ঞানী মানুষ তার ভুল ধরিয়ে দিলে কি করে, তিনি খুশি হন। আর ভুল ধরিয়ে দিলে রেগে যায় কারা? যিনি অহংকারী মানুষ, সব জানতা লোক। একজন শিক্ষকের তো প্রধান গুণই হওয়া উচিত কি, তার মধ্যে জানার আগ্রহ থাকবে সারা জীবন। নিজের ভুল স্বীকার করব, ঠিক এই জন্যই তো মানে আমরা ক্লাসে সবসময় এটা বলছি যে আমি পড়াবো, আমি শেখাবো, আমি পড়িয়েছি। সেটা কখনো কেন বলবো না? তার মধ্যে আমার সে পোলাইট ভাবটা থাকছে না। আমরা শিখবো, আমরা পড়বো, আমরা জানবো, আমরা আলোচনা করেছিলাম। এই আমরাটা নিয়ে ইনক্লুসিভ বিষয়টা আসছে, সবাইকে নিয়ে। ঠিক আছে, জ্ঞানীরা স্বীকার করে, মূর্খরা দ্বন্দ্ব করে, সংক্ষেপে একদম সঠিকটা বলেছেন। সেটাই করতে হবে কিন্তু আমাদের। এবং শুধুমাত্র এটা ইন্টারভিউ নয়, আমাদের বাস্তব জীবনেও আমরা হয়তো ততটা পারবো না। আমি আপনাদের বলছি, আমার মধ্যে হয়তো সেই গুণটা আমি পারিনি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সেটাই। আমার ভুল ধরিয়ে যেই দিক না কেন, আমি সবাইকে বলবো আমাদের চেষ্টা করতে হবে ভুল ধরিয়ে দিলে সেটাকে স্বীকার করে নেওয়া, তাতে আমাদের সম্মান বাড়ে, কমে না। সেই জিনিসটাকেই। আর একটা কথা আমি বারবার আপনাদের বলছি, টিউটোরিয়াল অ্যান্সার দেবেন না। ঠিক আছে, ভুল স্বীকার করতে নেব, কিন্তু মনে মনে ভীষণ, একদম আমি অ্যান্সারটা একবার দেখিনি ওনার ইয়েটা। ভুল স্বীকার করে নেব, কিন্তু মনে মনে ভীষণ খুশি হবে এবং সেই স্টুডেন্টদের নাম করে ক্লাসে পড়াশোনা করবো বলবো। দেখো, ঠিক একদম সঠিক, আপনার ব্যাখ্যাটা একদম সঠিক এবং যথাযথ। আচ্ছা, এই প্রশ্ন, হ্যাঁ করুন, বলুন। হ্যাঁ স্যার, আমি যখনই এরকম বলবো নিশ্চয়ই যে আমরা পড়বো, আমরা শিখবো, আমরা জানবো, তো উল্টো দিক থেকে মানে স্যার ম্যাডামরা যদি আমাকে প্রশ্ন করে যে আপনি তো পড়ালেন, আমি দেখলাম, তা আপনার ডেমোতে আপনি বারবার ইউজ করছেন একটা কথা যে আমরা পড়বো, আমরা শিখবো, আমরা জানবো, আপনি কি মনে করেন একটা টিচার বা একজন শিক্ষক হিসেবে যে একজন শিক্ষককেও একজন শিক্ষার্থীর সঙ্গে একই সাথে শেখা, ক্লাসরুমের মধ্যে শেখা উচিত বা শিখছে, এটা কিভাবে বুঝে উত্তর দেবো সেই সময়? আচ্ছা, প্রথমেই বলি, আমরা শিখবো, আমরা পড়বো বা আমরা জানবো কথাটি কিন্তু মোটেই বারবার হবে না, 1 থেকে 2 বারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব এটা কিন্তু খুব বেশিবার বললে আসলেই কানে বাজবে। উল্টোটাও যদি বলি আমি পড়াবো, আমি করব, সেটাও কিন্তু যদি বারবার হয় কানে বাজবে। বারবার মোটেই কিন্তু আমরা বলবো না। এই কথাটা একবারই হবে, বড় জোর 2 বার হতে পারে। আগের দিন আমরা কি শিখেছিলাম, আমরা কি পড়েছিলাম, আজকে আমরা কি পড়বো, কি শিখবো। ফলে সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু জন্মই নেয় না। তারপরেও যদি প্রশ্নটা আসে, তখন আপনি যা আসল সেটাই বলবেন। ঠিক আছে, যে হ্যাঁ অবশ্যই আমি শিক্ষার্থীদেরকে জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষে নই স্যার বা ম্যাডাম, যাই হোক। কারণ আমি যে মনে করি এক আধুনিক শিক্ষাটা হবে শিশু কেন্দ্রিক। আর আমার শ্রেণীতে তো একজন শিক্ষার্থী নয়, এবং আমিও তাদের একজন হয়েই শিখবো বা জানবো। তাদের জানানোর চেয়ে একসাথে জানাটাকে বেশি গুরুত্ব দেব।
ঠিক আছে, তাই হীনমন্ডাতে ভোগা নয়, হ্যাঁ একদম ঠিক আছে। সেই জন্যই আমি মনে করি যে আমি শেখার থেকে আমরা একত্রে এক্ষেত্রেই চলে আসে। দেখুন আপনি টপিকে নিয়ে চলে যান, আপনার এইটা এইরকম প্রশ্ন আসলে তো আপনি লুফে নেবেন যে আমরা দলগত শিক্ষাকে এখনকার সময় বেশি গুরুত্ব দেব, কারণ ক্লাসরুম টিচিংটা হচ্ছে একটা দলগত শিক্ষার উদ্দেশ্য। দলগত শিক্ষাটা, গ্রুপ টিচিং যেটা আছে, ঠিক আছে, সেই শিক্ষাটা আধুনিককালে কিন্তু বিভিন্ন মনোবিদগণী বা শিক্ষাবিদগণী কিন্তু সমর্থন করেছেন, আমিও মনে করি। ঠিক আছে, হ্যাঁ পিয়ার লার্নিং বা গ্রুপ লার্নিং এটা অনেক বেশি শিক্ষার্থীদের জন্য কার্যকরী হয়। ঠিক আছে, অনেকটা এবং সম্পর্কটা সহজ হয়, খুব ভালো বলেছেন। ঠিক আছে, মানে মোটামুটি বোঝা গেল আমি কি বলতে চাইছি ম্যাডাম? একদম ইনক্লুসিভ। আচ্ছা, আমি প্রশ্নে আসার আগে যদি আপনাদের এ সংক্রান্ত আরো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো বক্তব্য থাকে বলতে পারেন। শিশু মনোবিজ্ঞানের প্রশ্ন হলে খেলা নিজের হাতে থাকে, খেলা নিজের হাতে একদম। সাইকোলজিতে থাকলে তো আমাদের হাতে থাকবে, যিনি উনি বলেন খেলা আমাদের, একদম। আমরা তো সাইকোলজির ছাত্রছাত্রী, আমরা তো স্কুল রিলেটেড। আচ্ছা, আমরা তো সাইকোলজির শিক্ষার্থী সবাই। সাইকোলজি যদি আসে, শিশুকেন্দ্রিক শিক্ষাটা যদি আসে, সেইটা কিন্তু আমাদের পক্ষে থাকবে। আমরা চেষ্টা করব। আমার একটা কোয়েশ্চেন আছে, একটু আমি মোটামুটি ভেবেছি অ্যানসারটা, কিন্তু আপনি একটুখানি গুছিয়ে বলে দেবেন? বলুন বলুন, প্রশ্নটা বলুন। স্যার আজকাল ওনারা যদি এরকম প্রশ্ন করে যে আজকাল খুব একটা প্রচলন হয়েছে সরকারি স্কুল ছেড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা, তো আপনি কি সমর্থন করেন? আমি তো অবশ্যই নাই বলবো, কিন্তু যদি বলে যে কেন সমর্থন করেন না, বা কেন তাহলে কি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় কি ভালোভাবে পড়ানো হয় না, বা এই ধরনের যে মানে ক্রস কোয়েশ্চেন গুলো যদি করে, মানে ইংলিশ মিডিয়াম স্কুলের বিপক্ষে গিয়ে কিভাবে অ্যানসার দেব, একটুখানি যদি বলে দেন। না না, আপনার উত্তর ঠিকই আছে যে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন রাজকুমার বলুন। স্যার আমি বলতে চাইবো যে স্যার আমি চাইবো আমার সন্তানকে ভালো শিক্ষা দিতে, সেটা সরকারি স্কুল হতে পারে বা বেসরকারি। কারণ এমনও অনেক সরকারি স্কুল হয় যেখানে শিক্ষক মহাশয়রা ভালো ভালো পদ্ধতি অবলম্বন করে শিক্ষাদান করে থাকেন, এবং প্রচুর বেসরকারি স্কুল আছে যেখানেও শিক্ষক মহাশয়রা এই সমস্ত বিষয়ে নজর দেন। তো আমি চাইবো আমার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি। আপনার জায়গায় আপনি উত্তরটা দিয়েছেন, ঠিক আছে। আমি ঠিক ভুল ভালো মন্দ কিছু আগে কমেন্ট করছি না। এখান থেকে একটা কোয়েশ্চেন তো আসতেই পারে, তাও আপনি সরকারি স্কুলে চাকরি করে আর বেসরকারি স্কুলে ভর্তি করবেন? আরেকটা স্যার বলছেন এখান থেকে, মানে আমার যেটা মনে হচ্ছে যদি জিজ্ঞেস করে যে কেন এই জিনিসটা হয়েছে, মানে ইংলিশ মিডিয়াম স্কুলে কেন ভর্তি করছে অভিভাবকরা, এর কারণ আপনি কি মনে করেন? বলুন বলুন, আপনার উত্তর জানাতে। আমি যেটা ভেবেছি স্যার একটু বলছি, কোথায় সংশোধন করতে হবে একটুখানি বলে দিন আপনি, বা সবাই যারা আছেন যদি বলে দেন। স্যার আমি যেটা ভেবেছি যে আমি বলবো যে আমি অবশ্যই সরকারি স্কুলকেই প্রথম আমার প্রায়োরিটি লিস্টে রাখবো, বা সরকারি স্কুলকেই প্রাধান্য দেবো, কারণ সরকারি স্কুলের উপর আমি সম্পূর্ণভাবে আস্থাশীল। আর দ্বিতীয়ত অনেকেই হয়তো এটা একটা নতুন প্রচলন হয়েছে, আর আমরা আজকাল ট্রেন্ডে গা ভাসাতে খুব বেশি পছন্দ করি। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় সত্যি সত্যি অনেক সরকারি স্কুল নিম্নমুখী, সেখানে টিচারের অভাব রয়েছে বা কিছু সমস্যা আছে, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে ভালো কিছু সরকারি স্কুল রয়েছে এবং বেশিরভাগটাই ভালো, সেখানে তারা সেখানে ভর্তি করার সুযোগ থাকতেই পারে, বা এইরকম কি কিছু দেওয়া যেতে পারে স্যার? যেতে পারে, যথেষ্ট ভালো আপনার উত্তরটা। আমি বলবো আমার মনোভাবটা আমি বলবো। হ্যাঁ, সাইবুর বলার চেষ্টা করছেন, এবার বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এখানে প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষাটা আমরা বেশি অর্জন করতে পারি, যেহেতু সরকারি স্কুলে প্রথমত আমাদের প্রাথমিক মানে প্রথম ভাষাই থাকে মাতৃভাষা, মানে যে ভাষারই হোক না কেন। তো সরকারি বেশিরভাগ স্কুলগুলোই মাতৃভাষাতে আমরা সেখানে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবো বলে আমরা সরকারি স্কুলটাকে বেশি গুরুত্ব দেব। একদম যথেষ্ট ভালো দৃষ্টিভঙ্গি। হ্যাঁ রাশিদ বলুন। স্যার এর সাথে এখানে অ্যাড করা যেতে পারে যে গভর্নমেন্ট স্কুলে ওয়েল এডুকেটেড আর ট্রেনিং প্রাপ্ত
টিচার পাওয়া যায়, যেটা প্রাইভেট স্কুলে বাহ, ততটা ভালো না হতে পারে। খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট ধরেছেন আপনি। স্যার আজকাল প্রাইভেট স্কুলেও বিএড মানে ট্রেনিং ছাড়া কোনো স্কুলে নেন না টিচার, সেটা ওনারা আমাদের থেকেও ভালো জানেন স্যার। জানেন, নিশ্চয়ই জানেন। ক্রস কোয়েশ্চেন হবে। ক্রস কোশ্চেন তো হবে। এবার আমি আসছি এখন। এখন হ্যাঁ বলুন সুজাতা, বলুন। হ্যাঁ স্যার আমি বলছি আপনার নেটওয়ার্কটা খুব প্রবলেম করছে। আপনার কথাগুলো না বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম আছে ম্যাডাম। দুর্ভাগ্যজনক, আপনার কোশ্চেনটা আমরা নিতে পারলাম না আজকে, নেটওয়ার্কের প্রবলেমে আসছে না আপনার কথা, ঠিক আছে? তো প্রাইভেট স্কুল পাস, শুনতে পাচ্ছেন? এইবার শুনতে পাচ্ছি, বলুন। কিন্তু আবার শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, পাস ফেলের উত্তরটা আসবো, পাস ফেলের উত্তরটা আমি নোট করেছি, আসবো। হোলিস্টিক নিয়ে একজন কোশ্চেন করেছে, আমি নোট করছি, আমি আসবো। এইটা আগে আসি। আচ্ছা, আপনার অ্যান্সারটা আজকে নিতে পারলাম না সুজাতা ম্যাডাম, পরের দিন নিশ্চয়ই আপনি বলবেন। নেটওয়ার্কের প্রবলেম যেটা আসছে, রাজকুমার বাবু যেটা বললেন, আমি যে ইন্টারভিউটা দিতে যাচ্ছি, পার্সোনালিটি টেস্টের মুখোমুখি হয়েছি, আমাকে প্রথম যেটা অনেকেই বললেন, আমার বলার অপেক্ষা রাখে না, আমি একটা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের জন্যই যাচ্ছি, মানে সরকারি স্কুলের জন্যই। তাহলে সেখানে আমি কোনো মতেই আমার কথায় 1%ও বেসরকারিকে সমর্থন করতে পারি না। তাহলে প্রথমেই ক্রস কানেকশন চলে আসবে। তাহলে আপনি নিজেও তো বেসরকারি একটি স্কুলেই চাকরি করতে পারতেন, বা আপনার সন্তানকে তাহলে আপনি সরকারি স্কুলে পড়াবেন না। আরে আপনি পড়ান না পড়ান সেটা আপনার ব্যাপার, কিন্তু সেখানে এটা বলতে পারেন। আমি প্রথম দিন একটা কথা বলেছি, সরকারি কোনো নীতির বিরোধিতা কিন্তু আমরা করব না। আমার চিন্তা ভাবনা, আমার মতাদর্শ যাই থাকুক না কেন। দেখুন, ওই 3 ইডিয়টস সিনেমার ইন সার্ভিস হলে তো বলাই যাবে না, একদম কেউই না। হ্যাঁ আসছি, সেই 3 ইডিয়টস সিনেমার মতন ওই রাজু রস্তগির মতন বলা যাবে না, ওইটা সিনেমায় সম্ভব। এত কষ্ট করে অ্যাটেনশন হয়েছে, আপনার চাকরি আপনার কাছে রেখে দিন, আমি চললাম, আর ডেকে আপনাকে দিয়ে দেবে, আরে কত স্যালারি নেবা সেটা তো ডিসকাস করো, তাই তো 3 ইডিয়টস সব আমরা দেখেছি। সেটা হয়তো সিনেমায় হয়। দেখুন, প্র্যাকটিক্যাল বাস্তবে অতটা সহজ নয়। আমিও বলি, অনেক সমালোচনা করি, আমি আর একটা চ্যানেলে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর সমালোচনা করি, শিক্ষক হয়ে পাস ফেল থেকে শুরু করে সব কিছু। কিন্তু যখন আপনি ফর্মালিটি সিস্টেমের সামনে যাবেন না, আমাদের কি হয়, একটা আমি টপিকের, আমরা অনেকেই ভাবি সিস্টেম চেঞ্জ করব, আসলে সিস্টেম আমরা চেঞ্জ করতে পারি না, আমরা নিজেকে চেঞ্জ করে সিস্টেমের ভেতরে ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের সহজ সিস্টেম। আমাকে তাহলে কি করতে হচ্ছে, আমার চিন্তা ভাবনাটাকে কিছু সময়ের জন্য চেঞ্জ করে সিস্টেমের ভেতরে ঢুকে যেতে হচ্ছে। এইটাই করতে হবে। আমি কোনোভাবেই কিন্তু বেসরকারিকে এনকারেজ করতে পারবো না। কারণ এটাই বলার চেষ্টা করব, মোবাইল ফোন ব্যবহার করবেন, বা এটা ভালো প্রশ্ন, আমি এটা আসবো, এই প্রশ্নটা আগে আমি করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? যে জায়গাটা যে আমি অবশ্যই মনে করি বর্তমানে আমাদের দেশ তথা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। যেটা একজন বললেন যে এই বিদ্যালয়গুলোতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সবাই উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত, ডিএড বা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। এই বিদ্যালয়গুলোতে যথেষ্ট পরিমাণ শ্রেণীকক্ষ, পরিকাঠামো, শিক্ষণ উপকরণ যা কিছু সব আছে, খেলার মাঠের ব্যবস্থা আছে, পাঠ্যপুস্তক থেকে সমস্ত কিছু বিনামূল্যে ভর্তি সব কিছু রয়েছে, এবং পুষ্টি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিনামূল্যে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে। এছাড়া কি রয়েছে, বিনামূল্যে পোশাক দেওয়ার ব্যবস্থা, এবং নানা রকম পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষার জন্য ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। দেখুন, যেগুলো কিন্তু আমরা সবই বিরোধিতা করি বাস্তবে, কিন্তু এখানে সবগুলো আমি পজিটিভলি বলবো। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থায় এত সুযোগ থাকা সত্ত্বেও বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, আমি মনে করি সেটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটাই সেখানে বড়, শিক্ষাদান অপেক্ষা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের পক্ষে বেসরকারি বিদ্যালয়টা হচ্ছে একটা মানে শোষণের জায়গা। আপনি এতটা না বললেও পারেন যে সরকারি বিদ্যালয়ে সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও
আমার মনে হয় এটাই যথেষ্ট আমাদের দেশ বা রাজ্যের। এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে কিছু বেসরকারি স্কুলের সংখ্যা বাড়লেও সরকারি স্কুলগুলোতেও কিন্তু স্কুল ছুটের সংখ্যা কমছে, বিদ্যালয়ে ভর্তির করার সংখ্যা বাড়ছে এবং সাক্ষরতাও কিন্তু আমাদের রাজ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনি এই কথাগুলোই বলতে হবে সেটা কখনোই বলিনি আমি, টিউটোরিয়াল উত্তর আমরা দেব না বারবার, আমি সেটাই বলেছি। এই বিষয়গুলোকে মাথায় রেখে উত্তরটা দিতে পারেন। স্যার এটা যদি বলে যে তোমার মানে নিজের সন্তানের দিকে চলে আসে, তো যদি বলে যে আপনার ছেলে মেয়েকে কোথায় ভর্তি করবেন, তাহলে অবশ্যই আমি সরকারি স্কুলে পড়াবো। সে আপনি হয়তো একটা কনভেন্ট স্কুলেই পড়াবেন জানি, বা পড়ান সাপোজ, কিন্তু আপনি কিন্তু এটাও বলবেন অবশ্যই মনে করি আমি একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি নিজে যদি আমার সন্তানকে বেসরকারি স্কুলে পড়াই তাহলে সেটা আমার শিক্ষার্থী বা সমাজের কাছে একটি ভুল বার্তা যাবে। ঠিক আছে, ভুল বার্তা যাবে। পড়াবো তো অবশ্যই, পড়াই বা পড়াবো, ইন সার্ভিস হলে পড়াই, বা আমাদের মতন নতুন যারা আছেন তারা বলবেন পড়াবো, কারণ আমি নিজেই একজন সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। আমার সন্তানকে যদি বেসরকারি স্কুলে পড়াই সেটা আমার স্কুলের শিক্ষার্থী এবং সমাজের কাছে, এমনকি আমার সন্তানের কাছেও ভুল বার্তা যাবে যে তাহলে আমার মা বা বাবা যেখানে চাকুরি করেন সেখানে পড়াশোনা হয় না। এটাও তো একটা দেখার ব্যাপার আছে, তার কাছেও কিন্তু মেসেজটা ভুলই যাচ্ছে। আমার মা বাবা বা সরকারি স্কুলে পড়ান কিন্তু আমাকে বেসরকারি স্কুলে পড়ান, তার মানে সরকারি স্কুলে আমার মা বা বাবা যে কি করেন ফাঁকি দেন, বার্তার তো সেটাই যায়, পড়াই না। তাই তো? কিন্তু পড়ায় না সেটা তো। স্যার হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। স্যার আমরা নিজেরাও যারা যারা সরকারি স্কুলে ছোটবেলায় পড়াশোনা করেছি, আমি যেরকম সরকারি কলেজেই পড়েছি, সেটাও তো ওই কথা প্রসঙ্গে একদম নিজেও তো পড়াশোনা একদম, হ্যাঁ হ্যাঁ, যে আমি আজকে যেটুকুই শিখেছি স্যার বা ম্যাডাম, আমি কিন্তু প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি স্কুলগুলোতেই পড়ে এসেছি বলতেই পারেন। এবং আমরা বেশিরভাগ আমি নিজে একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত টোটালটাই বেসরকারিতে কোনোদিনই পড়িনি, পড়ার সুযোগও আসেনি, সামর্থ্য ছিল না। যাই হোক সেটা আলাদা গেল। এবার একটা প্রশ্ন বারবার আসছেন, পাস ফেল, অনেকেই দু তিনজন করলেন প্রশ্নটা, পাস ফেল। আপনি এই যে পাস ফেল কথা, নো ডিটেনশন পলিসি, ইংরেজিতেও বলে ফেলতে পারে প্রশ্নটা, কিন্তু নো ডিটেনশন পলিসি যেটা কোথা থেকে উদ্ভব হয়েছে কে বলতে পারেন? এই পাস ফেল তুলে দেওয়া নো ডিটেনশন পলিসিটার উৎস কি? 1986 পলিসি স্যার। সেখানে বলা হয়েছে কার্যকরী রাইট টু এডুকেশন 2009। একদম হ্যাঁ, আপনার নামটা বুঝতে পেরেছেন আমি কাকে বলেছি? হ্যাঁ, মানে ওই একজন মানুষ আমাদের শিক্ষা ব্যবস্থার যা ক্ষতি করে দিয়েছে, আমি বললে রাজনৈতিকভাবে বিষয়টা হয়ে যায়, বলতে পারি না। আমাদের ভারতবর্ষের দেখুন, একজন একা তো করেননি, তার পেছনে লবি থাকে, কিন্তু তিনি তখন দায়িত্বে ছিলেন, একজন বিশিষ্ট আইনজীবী। আমাদের শিক্ষা ব্যবস্থার যা ক্ষতি হয়ে গেছে, এ ক্ষতি পূরণ হওয়া এই বেসরকারি স্কুলগুলো গজিয়ে উঠেছে। দেখুন আগেও ছিল, 2009-এর পর থেকে, 9-এ কার্যকরী হলেও এটা ইফেক্ট শুরু হলো তো বেশি করে দেখা গেল কি 12, 13, 14। আপনি দেখুন আপনার এলাকা দিব, আপনি যে এলাকায় থাকেন, লাস্ট 5-6 বছরে, লাস্ট 5-6 নামটার বলছি না, গ্রুপে কখনো বলবো, আমি এই ভিডিওটা রেকর্ডিং আছে আমি বলবো না এখানে, যে পরিমাণে বেসরকারি স্কুল গড়ে উঠেছে আপনার চারপাশে, ছোট শহরে হয়তো আপনি একটা থাকেন, গ্রাম মফস্বলে থাকেন, দেখুন তো ছিল কিনা। আমি যে এলাকায় থাকি, বন্ধনের স্কুল, টেকনো ইন্ডিয়ার স্কুল, এর স্কুল, তার স্কুল, বড় বড় কোম্পানি সব লেগে গেছে স্কুলের পেছনে, বেসরকারি স্কুলের একটা লবি চলছে। এই 8টি 2009 যেটা 10-এ চালু মানে কার্যকরী হলো, সেখানে আসলো নো ডিটেনশন পলিসিটা, পাস ফেল তুলে দেওয়া। এই পাস ফেল তুলে দেওয়াটা বাস্তবে খুব খারাপ হয়েছে আমি মনে করি, তার ফলটা আমরা এখন ভোগ করছি। দেখুন এগুলো কিন্তু বলা যাবে না, কিন্তু বাস্তবটা, তার ফলটা আমরা যারা শিক্ষা ব্যবস্থার ভেতরে বা বাইরের থেকে দেখছি তো। বর্তমানে মাধ্যমিক পাস করে আসছে ছেলেমেয়েরা, একটা শ্রেণীর ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সবাই খারাপ তা নয়, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা জানেন তো? হ্যাঁ
বলুন। স্যার বলছিলাম যে পাশ ফেল কে আনার তো আবার একটা মনে হয় আলোচনা হচ্ছে তৃতীয় শ্রেণীতে আর পঞ্চম শ্রেণীতে পাশ ফেল আনার চালু হচ্ছে, আমি সেটাও বলবো, এখানেই বলবো। ঠিক বলেছেন আপনি, ধন্যবাদ। এই যে পাশ ফেল তুলে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে হয়েছে কারা জানেন তো? মধ্য মেধার ছেলে মেয়েরা, আমার মতন মধ্য মেধার ছেলে মেয়েরা। আমি নিজেকে ওই জায়গাটা বসিয়ে দেখেছি। আমার মতন ছাত্র যারা কোনোদিন ক্লাসে ফার্স্ট বয় হয়ে দেখিনি, কিন্তু ফেলের ভয়ে বা মোটামুটি একটা রেজাল্ট করতে হবে, পড়াশোনাটা করে গেছি, একটা এবারে যে পড়াশোনাটা করে গেছি, শিখতে পারিনি জীবনে ততটা কিছু, তবু চেষ্টা করে গেছি। যদি আমার সময় এই পাশ ফেলটা না থাকতো, আজকে দু এক অক্ষর যা শিখেছি, এই আপনাদের সাথে আলোচনা করার যেটুকু আমি একসাথে বসার এই যোগ্যতাটুকু আমার আজকে হয়েছে, না হলে কিছুতেই আসতো না। হয়তো ওই অষ্টম শ্রেণী পাশ করতে করতে কোথায় হারিয়ে যেতাম, এইটুকু থাকতাম না। এই আমার মতন আপনারা হয়তো অনেকেই আছেন যারা পাশ ফেলটা ছিল, একটু ভালো রেজাল্টের লোভ আর পাশ করার ভয়, এই দুটোতে একটু পড়াশোনা করেছি আমরা। এখন ছেলে মেয়েদের না আছে পাশ করার মানে আশা, না আছে ফেল করার ভয়, কি পড়ছে যাই হোক সেইটা আমরা বলবো না। তাহলে পাশ ফেলকে সমর্থন করে বাস্তবটা জেনে রাখি, তারপরে মাকাল ফল। আমি জানি ভেতরে নোংরা, উপরটা চকচকে করে দেবো আর কি। পাশ ফেলটাকে আমরা কি করব? পাশ ফেলটাকে আমরা সমর্থন করব। হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে সমর্থন করব? পাশ ফেল প্রথা তুলে দেওয়া, নো ডিটেনশন পলিসি নেওয়ার ফলে কি হয়েছে? বিদ্যালয় ছুট কমেছে, ড্রপ আউট কমেছে। কেন কমেছে? কারণ যে সমস্ত ছেলে মেয়েরা আগে ফার্স্ট লার্নার, ফার্স্ট জেনারেশন লার্নার, যারা প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা আসছে, তারা অনেকেই একই শ্রেণীতে বারবার অনুত্তীর্ণ হওয়ার ফলে তারা পড়াশোনার প্রতি আগ্রহ হারাতো, বিদ্যালয় ছেড়ে দিত। এটা ড্রপ আউট, আমরা ইংরেজি টার্মটার থেকে বাংলা টার্মটা বেশি ব্যবহার করব। বিদ্যালয় ছুট বা ড্রপ আউট, আপনি তারপরে ইংলিশ টার্মটা ব্যবহার করুন। বিদ্যালয় ছুট বা ড্রপ আউটের পরিমাণ বাড়ছিল। এতে করে প্রকৃতপক্ষে সাক্ষরতা বা শিক্ষার যে পরিসর, ব্যক্তি বিস্তার, যাই বলি না কেন, সেটা ব্যাহত হচ্ছিল। এই নো ডিটেনশন পলিসি বা পাশ ফেল প্রথা তুলে দেওয়ার ফলে শিক্ষার্থীদের কিন্তু বিদ্যালয়মুখী করা গেছে। শিক্ষার গুণগত এবং গুণগত থেকে পরিমাণগত মান, এবং গুণগতটা আমরা যোগ করব, যদিও গুণগত মানের মোটেই বৃদ্ধি হয়নি, কিন্তু বলতে হবে গুণগত এবং পরিমাণগত মানের বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পাশ ফেল তুলে দেওয়াটাকে আমরা কিন্তু অবশ্যই সমর্থন করব। এটা খুব ভালো একটি সিদ্ধান্ত বলেই আমরা মনে করি। অপচয় অনুন্নয়ন কমেছে একদম। ফিরে আসা উচিত, তাহলে কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই, এবার এই থেকে আসবো। পাশ ফেলটাকে আমি সমর্থন করি কারণ শিক্ষাটা ঠিক ঠিক। কেন পাশ ফেল ফিরে না? হ্যাঁ, শিক্ষার পরিমাণগত মান বৃদ্ধি হলেও গুণগত ক্ষেত্রে কিছু কিন্তু মান কমেছে। আমরা সাম্প্রতিককালে স্যার বিভিন্ন সমীক্ষায় দেখছি, আজকে খবরের কাগজে একটা কোনো কাগজে বেরিয়েছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ক্লাসরুম টিচিংয়ের মান কমে গেছে আমাদের রাজ্যে, একটা সার্ভেতে বেরিয়েছে। দেখা গেছে ছেলেমেয়েরা হয়তো বিদ্যালয়মুখী হয়েছে, কিন্তু তাদের যে গুণগত মান অনেক ক্ষেত্রে কিন্তু, কারণ পাশ ফেল মানে মূল্যায়ন হচ্ছে শিক্ষার একটা, আমরা শিক্ষা বিজ্ঞানে পড়েছি বা জেনেছি স্যার যে শিক্ষা বিজ্ঞানে আমরা কি দেখেছি যে শিক্ষার একটা অন্যতম পার্ট টুলস হচ্ছে কি ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। অর্থাৎ কতটুকু যোগ্যতা আমি অর্জন করেছি সেটা একমাত্র জানার উপায় হচ্ছে মূল্যায়ন। এবং পাশ ফেল থাকলে যে শিক্ষার্থীরা মানে উত্তীর্ণ হবে, তারা যেমন উৎসাহিত হবে, বা অন্য শিক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার জন্য মানে পাঠটাকে আরও বেশি গ্রহণ করার চেষ্টা করবে, শিক্ষাটাকে আরও বেশি গ্রহণ করার চেষ্টা করবে। বর্তমান সময়ে আধুনিককালে তৃতীয় শ্রেণী বা সাম্প্রতিক সময়ে তৃতীয় শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে পাশ ফেল ফিরিয়ে আনার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিও কিন্তু এই নীতিকে সমর্থন করি, কিছুটা অন্তত থাকা উচিত। যদি আপনাকে ক্রস কোশ্চেন করে, নচেত এর মধ্যে ঢুকবেন না, আপনি সমর্থন করে জাস্ট হালকা করে সাইড হয়ে যাবেন। এ বিষয়ে প্রশ্ন? যদি
এই পাশ ফেল নিয়ে ধরুন যদি বলে যে এটা তো আপনার কি দৃষ্টিভঙ্গি, তাহলে সেখানে দুটো বক্তব্য রাখা যেতে পারে না যে স্যার আমি যে দুটো দৃষ্টিকোণ থেকে দেখছি, যে প্রথমে যেটা বললেন তারপরে যেটা বললেন, দুটো মতামতই দিতে পারি না, একবারে ভালো বা মন্দ না বলে। প্রথমটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন, কারণ সরকারি মেজর সিদ্ধান্ত ওইটা, তাই তো, মেজর ডিসিশন ওইটা। আপনি একটা তারপরে যে কিছু ক্ষেত্রে রাখা যেতে পারে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবে বলতে পারেন এবং সে সম্পর্কে আপনি টেনে ওই যে কথাটা আনতে পারেন, কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে কিন্তু পাশ ফেল হিসেবে আপনি সমর্থন করছেন কাকে? সরকারি সিদ্ধান্তকে। আর একজনের প্রশ্ন করলেন যে ক্লাসে মোবাইল নিয়ে যাওয়াটা, আচ্ছা এক্ষেত্রে ছাত্রদের না শিক্ষকদের, কোনটার কথা বলছেন? আমি সেটা বুঝতে পারিনি, মানে শিক্ষকদের। আচ্ছা, বাহ, ভালো প্রশ্ন। আপনি উত্তরটা আগে বলুন স্যার, কি বলবেন আপনি? আমি নিশ্চয়ই বলবো। স্যার আমার মতে কি, যদি স্কুলের যদি হেডমাস্টার যদি মশাই যদি আমাকে স্কুলে ফোন নিয়ে ক্লাসে ঢোকার যদি বারণ করার যদি নিয়ম থাকে, তাহলে আমি ফোন নিয়ে যাব না। আর যদি ওরকম যদি নিয়ম না থাকে তাহলে আমি অবশ্যই নিয়ে যাবো, কারণ ফোন তো এখন একটা প্রযুক্তি, কারণ প্রযুক্তি নিয়ে আমাদের চলতে হবে। আর আর ফোনটা আমার দরকারি বা কোনো ইমার্জেন্সি হলে আমি ফোন হিসেবে ধরতে পারি। আর আরেকটা নিশ্চয়, ক্লাস চলাকালীন আমি কখনোই ফোন করবো না বা স্ক্রলিং করবো না, ফোন করবো না, তাতে ক্লাসের পরিবেশে বিঘ্ন ঘটে, সমস্যা হবে, এটাই। আচ্ছা, ঠিক আছে। আপনার আর এই বিষয়ে কারোর আর কোনো উত্তর যদি মনে হয় বলতে পারেন। স্যার নিয়ে যেতে পারি, কিন্তু আমি রেখে দিতে হবে ফোনটা আমাকে, ক্লাসে নিয়ে যাব না, যদি কোনো এমার্জেন্সি শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, ঘন ঘন পরিবর্তন, হ্যাঁ নিয়ে যাওয়া যাবে, কিন্তু এক্ষেত্রে মানে আর কি স্যার এটাই লক্ষ্য রাখতে হবে যেমন ক্লাস চলাকালীন সেই মোবাইলটা বা ফোনটা ক্লাসে কোনো বাধা সৃষ্টি না হয়। আচ্ছা আচ্ছা, ক্লাস চলাকালীন বাহ, স্যার আমি একটা জিনিস বলছি স্যার, বলুন। এটা বলা যায় কিনা একটুখানি বলবেন স্যার? বলুন। মোবাইলটা যদি নিয়ে যাই, আমাকে যদি পারমিশন থাকে নিয়ে যাব, সেটা তো আমি অবশ্যই ইউজ করব না, কিন্তু কোনো টপিক ধরুন পড়াচ্ছি আমি, তখন কোনো ছবি দেখানো বা কোনো কিছু যদি স্টুডেন্টদের দেখাই, সেটা তাদের মনোযোগ মানে বাড়ানোর জন্য, সেখানে আমি আমার ফোনটা কখনোই ইউজ করতে পারি। কারণ সবসময় তো আমার ল্যাপটপ ক্যারি করা বা আমাদের সরকারি স্কুলের তো এরকম কাঠামো নেই যে ডিজিটাল বোর্ড বা এগুলো কিছু, যেহেতু আমরা মানে প্রযুক্তির যুগে রয়েছি, ওই ছবি টবি দেখালে ওরা আরেকটু বেশি জিনিসটা বাস্তব হবে। সেক্ষেত্রে কি এটা করা যেতে পারে? ঠিক আছে, আমি আমারটা বলবো, আমি আপনাদের সবার উত্তরটা নিচ্ছি। হ্যাঁ, রাজকুমার হাত তুলছেন, বলুন। হ্যাঁ স্যার, ক্লাসরুমের মধ্যে কখনোই মোবাইল ফোন আমি নিয়ে যাব না প্রথমত। আর যদি আমাকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমি এইচএম এর কাছ থেকে আমি পারমিশন নেব। পারমিশন নেওয়ার পর সেটা কি পারপাস সেটা আমাকে বলতে হবে, যে আমি ব্লেন্ডেড লার্নিং এর ক্ষেত্রে যে আমি কোনো টপিক পড়াচ্ছি, সেই টপিকের ক্ষেত্রে কোনো কিছু দেখানোটা আমার দরকার আছে, সেই ক্ষেত্রে আমি তার থেকে পারমিশন নিয়ে আমি তবেই যাব ক্লাস ক্লাসের জন্য সুপ্রীতি চ্যাটার্জি লিখেছেন, সাপোর্ট করি না লিখেছেন রাজকুমার, আমার স্টুডেন্টদের কাছে রোল মডেল অসীমা গান লিখেছেন, ফোন নিয়ে যায় না, নোটিশ দেওয়া থাকে, এই সেম রাগ করে। ঠিক, এবার আমি আসছি, আপনাদের অনেকের উত্তর নিলাম, এবার আমি যেটা বলছি আপনারা মিলিয়ে দেখবেন যেটা সুইটেবল মনে হয়। একটা স্মার্ট ক্লাসরুম থেকে মোবাইল থাকা ইউজ করা যেত। আচ্ছা, আমি এবার বলছি স্যার আপনি বলে নেবেন। আমার যেটা মনে হয়, আমার বলছি আমি একবার বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলুন। স্যার আমি মোবাইল ক্লাসরুম এর জন্য নিয়ে যাব না। কারণটা হচ্ছে স্যার, স্কুলটা একটা মন্দিরের মতো, যেখানে স্যার সম্পূর্ণ মনোযোগের প্রয়োজন হয়। একটা ক্লাস চলছে, সেক্ষেত্রে স্যার আমি যখন একটা পড়াচ্ছি, কোনো একটা টপিক, কোনো একটা বিষয় পড়াচ্ছি, সেক্ষেত্রে আমি যে ফ্লোতে পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, সেক্ষেত্রে মোবাইলটা যদি আমি নিয়ে যাই, সেক্ষেত্রে আমার মনোযোগের ব্যাঘাত করতে পারে। সেই ফ্লোটা, সেই রিদমটা আমি ক্লাসের মধ্যে দিতে পারবো না, যে কারণে স্যার আমি স্কুলে মোবাইল নিয়ে যাব না বা ক্লাসরুমের মধ্যে মোবাইল নিয়ে যাব। বাহ, ঠিক, এই সেমের থেকে পারমিশন। এবার একদম দেখুন,
যা আলোচনা আপনারা অনেক কজন উত্তর দিলেন, খুব ভালো লাগলো। আমি এটাই চাইছি আপনারা পার্টিসিপেট করুন, খুব ভালো লাগলো। এটা অনেকেই দৃষ্টিভঙ্গিটা আমি ভুল হতে পারি, আমার বলতে অসুবিধা কি আছে? এটা তো রিয়েল ইন্টারভিউ আমরা দিচ্ছি না, এখানে ডিসকাশন। এটা দুটো কিন্তু উত্তর আসলো এক কথায়। কয়েকজনা বলছেন হ্যাঁ আমি ক্লাসে নিয়ে যাওয়া যেতে পারে, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন HM এর পারমিশন নিয়ে, বা তারা আমি ধরে নিচ্ছি তারা সবাই বলছেন পারমিশন নিয়ে যাব। আর কয়েকজনা স্যার ম্যাডামরা কিন্তু বলছেন যে না আমি নিয়ে যাব না। এই দুটো। এবার আমি হলে এখানে উত্তরটা কি দিতাম? প্রথমত দেখুন, সাম্প্রতিককালে একটি নির্দেশও আছে যে মোবাইল নিয়ে ক্লাসরুমে যাওয়া যাবে না সাধারণত, বিশেষ কারণ ছাড়া। ঠিক আছে, তাহলে আমি যখনই মোবাইল নিয়ে যাব বলছি আমি সেই নির্দেশটাকে ভায়োলেট করছি, তাই তো? ক্লাসরুমে সাধারণত মোবাইল নিয়ে যাব না বা যাওয়াটাকে আমি সমর্থনই করি না। আমি আমার দৃষ্টিভঙ্গি বলছি, যদি কোনো বিশেষ কারণে, শিক্ষার্থীদের প্রয়োজনে, কোনো তথ্যগত কারণে বা শ্রেণী পরিচালনার কারণে কোনো দিন, দেখুন রেগুলার নিশ্চয় নয়, কিন্তু কোনো দিন আমার ক্লাসরুমে মোবাইলটা নিয়ে যেতে হয়, আমি মনে করি শিক্ষক ক্লাসে ফোন নিয়ে যেতে পারেন, কিন্তু শিক্ষার কাছে ব্যবহৃত হবে, যেমন পাঠদানের সময় অবশ্যই। আমি সেটাই বললাম, যদি কোনোদিন শ্রেণী পরিচালনায়, মানে এক কথায় পাঠদানের কাজের জন্য নিয়ে যেতে হয়, সেটা আমি HM বা প্রধান শিক্ষক শিক্ষিকার কাছ থেকে অনুমতি নিয়েই যাব, এবং সেটি শুধুমাত্র কিন্তু আমি পঠন পাঠনের কাজেই ব্যবহার করব, আমার ব্যক্তিগত কাজে নয়। এবার আপনি যেটা বলতে চাইছেন যে মোবাইলটা নিয়ে আমি ক্লাসে যাচ্ছি, আমি ব্যবহার, আমার পকেটে আছে, ফট করে ফোনটা যদি বারবার বেজে উঠতে থাকে সেটা কিন্তু ক্লাসকে ব্যাহত করে। আমি নিজে মোবাইলটা, ফোন ইমার্জেন্সি ফোনই এসছে, আমি যখন ফোনটা বের করে তুলছি, আমার ক্লাসের একজন শিক্ষার্থী যদি ফোন বের করে, আমি তখন বলার দাবিদার? এখনকার যে 11-12 স্ট্যান্ডার্ডের যে ছেলেমেয়েরা, বহু ভালো ছেলেমেয়েরা আছে, তারপরেও কিছু কিছু ছেলেমেয়েরা কাউন্টার প্রশ্নটা আপনাকে বা আমাকে করে দেবে না, স্যার আপনিও তো মোবাইল নিয়ে ক্লাসে আসেন, আমাদের তো সরকার 10,000 টাকা দিয়েছে, আমি তো কিনতেই পারি, আনতেই পারি, আপনি কেন নিয়েছেন? মোবাইল আইসিটি এর মধ্যে পড়ছে তো স্যার আবার। নিশ্চয়ই, কিন্তু সেটা অনুমতি সাপেক্ষে আমি নিয়ে যেতে পারি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, এটা আমি বলছিলাম, যেহেতু মোবাইল দেওয়ার জন্য কোনো বাচ্চাদের মোবাইল কেনার টাকা দেওয়া হচ্ছে এবং পড়াশোনার স্বার্থে, তাহলে সে যদি ওরা নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যা? হয়তো ওদেরকে আমি বললাম বা আমরা ঠিক করলাম যে সাইলেন্ট করে রাখবো, যেন পড়াশোনার সময় আমরা কোনো রকম ডিস্ট্রাকশন না পাই। ঠিক আছে, এটা নিয়ে বিতর্কিত প্রশ্ন, করতেই পারি। এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু সাম্প্রতিককালে একটি অর্ডার বিভিন্ন ডিআই অফিস থেকে দিয়েছিল, হ্যাঁ, যে ক্লাসরুমে মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না। আমাদের বা বহু স্কুলে দেখেছি HMরা একটা নোটিশ করিয়েছেন, ঠিক আছে, সেখানে স্পেশাল পেপার আছে দেখছি, সেই ক্লাসরুমে সেটা নিয়ে যাওয়া যাবে না বলে কিন্তু নির্দেশ আছে। আমি এর বাইরে যেহেতু বলতে পারি না, আপনাদের মতামতকে আমি শ্রদ্ধা করি, আপনাদের যুক্তিটাকে আমি সম্মান করছি, কিন্তু যেহেতু একটা সরকারি নির্দেশ, তার মানে কি সরকারের পলিসি এটা, ফলে আমি বিশেষ কাজে অনুমোদন সাপেক্ষেই শুধুমাত্র নিয়ে যাব মোবাইলটা। ওকে, যদি এরকম কোয়েশ্চেন আছে যে আপনি ক্লাসরুমে কোনো ছাত্রছাত্রীর থেকে কোনোদিন যদি মোবাইল পেলেন, তাহলে আপনার পদক্ষেপ কি হবে? তাকে বোঝাবো ফোনটা নিয়ে না আসার, এবং যদি একাধিকবার হয় আমি কি করব, ফোনটি নিয়ে এই হেডমাস্টার মশাইয়ের কাছে জমা করে দেব বা তার অভিভাবকের সাথে কথা বলবো। আচ্ছা স্যার, বলছি স্যার এটা কি বলবো যে মানে সেই মুহূর্তে আমি ফোনটা আমার কাছে জমা রাখবো আমার HM এর থেকে পারমিশন নিয়ে, এবং ছুটি শেষে তাকে আমি ফিরিয়ে দেবো এবং বলবো যে তাকে জানাবো,
এবার কিন্তু স্যার যদি একটু আপনি বলেন, যেরকম সরকার থেকে তো টাকা দেওয়া হয় বাচ্চাদের মোবাইল কেনার জন্য, তাহলে ওই মোবাইল থেকে স্যার শুধু বাড়িতে বসে অনলাইনে ক্লাস করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে? দেখুন ম্যাডাম, এটা নিয়ে আমি একটা ক্লাসে ডিটেলস বলেছি, এটা নিয়ে। ওটা আপনি বলেছেন স্যার, আমি ওটা আমি শুনেছি যেটা আপনি বলেছেন। তো ক্লাসে নিয়ে আসাটা তো মনে হয় উচিত না, না বাচ্চা হ্যাঁ বাড়ি থেকে যেটা আমি একদমই না, উচিত নয়, ক্লাসে নিয়ে আসাটা উচিত নয়। সেটা নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। একজন ম্যাডাম দুটো, আমি যেটা জানতে চাইলাম স্যার, যে ওর থেকে যে আমি ফোনটা নেব, ওটাকে আমি এইচএম এর পারমিশন নিয়ে নেব? ফোনটা নিয়ে আমি জানাবো। আমি তো দেখুন এইচএম এর রুম নিচের তলায়, আপনি দোতলায় অনেকটা দূরে একটা ক্লাসে পেয়েছেন, তখন আপনি সেটা কি করবেন? আপনার তো নিয়ে এসে হেড স্যারকে জানাতে হবে, অবশ্যই ইনফর্ম করতে হবে। ঠিক আছে, হ্যাঁ নিয়ে নেব, তারপরে এইচএম কে একদম। মৌমি দাস কুন্ডু সঠিক উত্তর দিয়েছেন একদম। এবারে একজন ম্যাডাম দুটো তিনটে প্রশ্ন করেছেন একসাথে, আমি একটার উত্তর দিতে পারিনি এখনো। উনি বলবেন যে ওনার কমেন্ট আমি পড়ে হয়তো ভাল্লুক করে গেলাম, না সেটা নয়। উনি আমাকে স্কুল রিলেটেড বোধহয় বলেছেন, একটা বলেছেন কি দেখলাম যেন, হোলিস্টিক রিপোর্ট কার্ড, আর একটা বালা, আর একটা মিড ডে মিল। আমি একটা দুটো আজকে বলছি। প্রথমত হোলিস্টিক রিপোর্ট কার্ডটা এই বছর থেকেই, গত বছর চালু হওয়ার কথা ছিল, সেটা অফ রেখে এই বছর থেকে চালু হচ্ছে। হোলিস্টিক মানে কি? সমন্বয়িত, তাই তো, একসাথে যেখানটায় থাকবে। আরও কিছু হয়তো মানে আছে, এই মুহূর্তে আমি বলতে পারছি না, একদম একসাথে যেটা থাকে। হোলিস্টিক রিপোর্ট কার্ডটা কি? একটা শিক্ষার্থীর একটা রিপোর্ট কার্ডের মধ্যেই তার সমস্ত প্রাথমিক স্তরের, ধরেন একটা স্তরের সব রিপোর্ট থাকবে। ওয়ানে যে তাকে রিপোর্ট কার্ডটা 360 ডিগ্রি ইনফরমেশন একদম, এই যে আমরা পড়েছি না এতদিন কিউমুলেটিভ রেকর্ড কার্ড, চেক লিস্ট, অ্যানাক্টোটাল রেকর্ড কার্ড, বিভিন্ন কিছু পড়েছি, অনেকটা সে সিআরসি টাইপের, অনেকটা, পুরোটা নয়, সিআরসি তো আরও ডিটেলস, সেই সিআরসি টাইপেরই। এখানে ধরুন ক্লাস 1-এ একটি ছেলে, তার সমস্ত তথ্য ওখানে থাকবে। কি কি থাকবে? প্রত্যেকটা সামেটিভ ফর্মেটিভের নম্বর, তার আচার আচরণ, কোনো স্পেশাল প্রবলেম আছে কিনা, স্পেশাল কোয়ালিটি আছে কিনা, কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, এভরিথিং, সর্বাঙ্গীন পরিচয়পত্র, হ্যাঁ এভরিথিং থাকলো। ক্লাস 1-এর ওই রিপোর্ট কার্ডটাই আবার 2-এর জন্য আছে ওর মধ্যেই। অর্থাৎ আমি যখন ক্লাস 1 থেকে 8 প্রাথমিক স্তরের সম্পূর্ণটাই, এবার ক্লাস 2-এ যখন আমি ওই শিক্ষার্থীটিকে পাচ্ছি, ওই হোলিস্টিক রিপোর্ট কার্ডটা দেখে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে 1-এ এর কি 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 আছে। এইভাবে 3, 4, 5, 6-এ সে একটা নতুন স্কুলে আসছে, সামগ্রিক বা সর্বাঙ্গীন পরিচয়পত্র, ঠিক 6-এ, 5 বা 6 একটা হাই স্কুলে আসছে। যখন আমি 5-এ বা 6-এ একটি ছেলেকে নতুন পাচ্ছি, তার সম্বন্ধে কিন্তু আমার ধারণা নেই। ছেলেটিকে আমি প্রথম পেয়েছি, মেয়েটিকে প্রথম পেয়েছি। হোলিস্টিক রিপোর্ট কার্ডটা দেখে কিন্তু আমি তার আগের 4 বা 5 বছরের রেকর্ড পেয়ে যাচ্ছি, যে 1 দেখলাম, এর 2, 3, 4, ওই রিপোর্ট কার্ডটা তাকে নিয়েই আসতে হচ্ছে 5-এ ভর্তি হতে। তাহলে আমি কি পেয়ে গেলাম? হ্যাঁ, এই ছেলেটি অঙ্কে মোটামুটি ঠিক আছে, ইতিহাসে একটু দুর্বল আছে, এর খেলাধুলায় তো ছেলেটি বেশ ভালো, ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ বাংলার শিক্ষা পোর্টালের সাথে নম্বর থাকছে। তাহলে আমি দেখে কিন্তু তার সম্বন্ধে কি পেলাম? আমরা যে এতদিন পড়েছি না যে রেকর্ড কার্ডগুলো আমাদের ইন্টারভিউয়ের বা অন্যান্য তার মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে আমরা পড়েছি, তথ্য জানতে খুব কাজ দেয়, তার সম্বন্ধে কিন্তু জানতে সাহায্য করছে। তাহলে হোলিস্টিক রিপোর্ট কার্ডটা কি হচ্ছে? খুব কার্যকরী হচ্ছে। এটাকে আমরা শুধু সরকারি নীতি বলে নয়, বাস্তবিক ক্ষেত্রেও এটাকে কিন্তু সমর্থনযোগ্য, খুব ভালো একটি উদ্যোগ। কোন ক্লাস অবধি? 8 পর্যন্ত, 1 থেকে 8 সমগ্র প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা মানেই আমরা জানি 1 to 8 পর্যন্ত, নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক মিলে সমস্তটাই থাকছে। পিডিএফ দিলে, ডেমো ক্লাসের পিডিএফ বলতে, ডেমো ক্লাসগুলো তো আমি ইয়েতে দিচ্ছি, ইউটিউবেই পেয়ে যাচ্ছেন আপনারা। আমি চাইলে লিঙ্ক শেয়ার করে, আমি দিতে চাই না লিঙ্কগুলো, দেখে দিতে পারবো। আর এই যে আজকের যে ক্লাসটা হচ্ছে, রেকর্ডিং করছে আমার ক্যামেরাম্যান, আমার মিসেস, ঠিক আছে। এইটা শুধুমাত্র এই আপনাদের অনেকে রিকোয়েস্ট আছে, অনেকে জয়েন্ট হতে পারছেন না নির্দিষ্ট সময়, আমি চেষ্টা করছি এটা দেওয়ার জন্য। এত সময়ের ক্লাস রেকর্ড করাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। হোলিস্টিক রিপোর্ট কার্ডটা গেল। আর মিড ডে মিল নিয়ে ম্যাডাম আমি আগেও বলেছি, তবু একটু বলছি, মিড ডে মিল তো একটি সরকারি প্রকল্প। আমরা একই কথা আমি হয়তো বারবার বলে ফেলছি,
মিড ডে মিলটাকে আমরা সাপোর্ট করি, সমর্থন করব, কিন্তু অবশ্যই করব। মিড ডে মিল কী করছে? আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা স্কুলে দীর্ঘ সময় থাকছে, 6-7 ঘন্টা থাকছে। তাদের যদি পেটে খেলে পিঠে সয়, আমরা সে ছোটোবেলায় শুনেছি পড়েছি, তাহলে পেটে খেলেও কিন্তু মাথায় বুকেও সয়। পেটে যদি দৈহিক সুস্থতা না থাকলে জ্ঞান বিদ্যা মানসিক সুস্থতা আসে না। তাহলে একটি শিক্ষার্থীকে যদি সঠিকভাবে খাবারটা দেওয়া হয়, তার যেমন পুষ্টিগুণ বৃদ্ধি পায়। আমরা জানি মিড ডে মিল ওই পয়সায় পুষ্টিযুক্ত খাবার খুব বেশি দেওয়া যায় না, তবুও বলবো পুষ্টির যেমন প্রয়োজন আছে, এবং সারাদিন সে না খেয়ে থাকার যে যদি খাবার পায়, তাহলে তার শরীর স্বাস্থ্য দৈহিক বিকাশ যেমন ব্যাহত নয়, সঠিক হবে। আবার বিদ্যালয়মুখী হচ্ছে শিক্ষার্থী, এবং এটা ঠিক। মিড ডে মিলের ফলে কিন্তু বিদ্যালয় ছুটের সংখ্যা কিছুটা কমছে। ড্রেস তো অবশ্যই, ইউনিফর্ম তো, ইউনিফর্মকে আমরা সাপোর্ট করি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন, আর একটা প্রশ্নের উত্তর বলে শেষ করবো আজকে, বলুন। আগে তো টিচারদেরকে প্রোটেক্ট ডিউটিতে যেতে হতো, এখন যে নতুন সাম্প্রতিকতম এই বিএলও ডিউটিতে পাঠানো হচ্ছে, যদি আমাকে বলা হয় যে এই ডিউটিগুলোকে আপনি কিভাবে দেখছেন, আপনি কি সমর্থন করেন? 100 বার সমর্থন করতে হবে, কিছু করার নেই আপনাকে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে আমরা শিক্ষকতার জন্য এসছি, শিক্ষকতার সাথে সামাজিক বিভিন্ন কাজে শিক্ষকদের অংশগ্রহণ করাটাই উচিত। যদিও বিভিন্ন সরকারি কাজে শিক্ষকদের নিয়োগ করার ফলে কি হয়, শিক্ষার ব্যাঘাত ঘটে। শিক্ষার ব্যাঘাত না ঘটিয়ে যদি অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়, অবশ্যই আমি তা পালন করব। আপনাকে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন হয়তো করবে না শিক্ষকদের, আপনাকে যদি দেওয়া হয়, আমি কখনোই ডাইরেক্ট অপোজ করব না, কিন্তু শিক্ষাকে ব্যাহত না করে, আমার মূল উদ্দেশ্য তো শিক্ষাদান করা, ঠিক আছে? শিক্ষক শুধুমাত্র শিক্ষাদান তার প্রধান কাজ হলেও বিভিন্ন সামাজিক এবং সরকারি নীতি বা কাজ করার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, কিন্তু শিক্ষক বা পাঠদানকে ব্যাহত না করে যদি তা হয়, তা সেটি আমি সমর্থন করি। অর্থাৎ পাঠদানের বাইরে আমি কিচ্ছু করব না, স্টেট কাট এটাও বলতে পারি না, কিন্তু পাঠদানকে আমি কিন্তু মেইন প্রায়োরিটি দেব, এটা মাথায় রাখবেন। টাইম প্রায় হয়ে গেছে। একটা প্রশ্ন প্রথম থেকেই একজন আমাকে কমেন্ট করে রেখেছেন, ইভ্যালুয়েশন সাইকোলজি, এগুলো এসএসসি সিলেবাসে যতটা ছিল এগুলো দেখলে হবে। আমি সাবজেক্টিভ প্রশ্ন কিন্তু এখনো ধরিনি, আমি আলোচনা করব সাবজেক্ট থেকে। স্যার ম্যাডামরা টেনশন করবে না, আপনারা জানেন। আর আরেকটা কথা আগে বলিনি, খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ হবে, নভেম্বরের মাঝামাঝি ইন্টারভিউ হবে। আমার প্রশ্নটা আমি বলে নিই, আমি একটু বলে নিলে ভালো হতো। বলুন বলুন। স্যার বলছি, এই যে একজন বললেন না যে ইভ্যালুয়েশন, এগুলো এই সমস্ত টপিকগুলো আপনি যখন ডিসকাস করবেন সেটা করবেন, কিন্তু যদি একটু টপিকগুলো লিখে গ্রুপে দেন, তাহলে আমরা বাড়িতে যে পড়াটা যেটা সেটা একটু বলতে পারি। আচ্ছা, আমি গ্রুপে লিখে দেবো একটুখানি, কটা মানে কি কি টপিকগুলো পড়তে হবে সেগুলো তো। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে একজন প্রশ্ন করে রেখেছেন, হ্যাঁ বলুন। আমি একটা কথা বলছিলাম যে ক্লাস 8 পর্যন্ত তো মিড ডে মিলটা আছে, কিন্তু যদি একটা কোশ্চেন আসে যে ক্লাস 8 এর পর তো 12 পর্যন্ত স্টুডেন্টরা তো থাকে, তো ওইখানে কি ওদের কি কোনো খাবারের চাহিদা নেই, বা ওরাও তো পড়াশোনা করে অনেকটা সময় বিদ্যালয়ে থাকে, সেই সম্পর্কে আপনার মত? আমি চাই সবার জন্য হোক, কিন্তু সরকারি নীতির বাইরে বা এই মিড ডে মিল বা অন্য কিছু পরিচালনার জন্য স্কুলে তো বহু শিক্ষার্থী থাকে, তাদের তো আমার একার বা একটা বিদ্যালয়ের পক্ষে একদিন দুদিন হলেও প্রতিদিন চালানো সম্ভব নয়। যদি সরকারি কোনো সুবিধা বা স্কুলের যদি তহবিল থাকে, আমি চাইবো প্রত্যেকেই পাক, সেটা তহবিল থাকলে। কারণ দেখুন, টাকার কাজ তো আর মুখের কথাই হবে না, তাই তো? আমি সমর্থন করি, কিন্তু সরকার যদি সহযোগিতা করে, বিদ্যালয়ের যদি সঠিক ফান্ড বা তহবিল থাকে, যদি সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই সব শিক্ষার্থীরাই পাক। এবং এই প্রশ্নটা আমার দীর্ঘদিন। আচ্ছা, আমি যেটা ফার্স্ট একটা প্রশ্ন বারবার করেছেন, আপনি ক্লাস শেষ করে শেষে 1 মিনিট প্লিজ। আচ্ছা আচ্ছা, 1 মিনিট আপনাকে দেখুন, দাঁড়ান আমি লাস্ট এটা, একজন ম্যাডাম প্রথম থেকে বলেছে স্যার স্পেশাল পেপারটা একটু বলবেন, আগের দিন এটা দেখুন। আমাদের যারা মাস্টার ডিগ্রিতে এমএ ইন এডুকেশন করেছি, সবারই প্রায় 7 বা 8 পিরিয়ডটা বোধহয় পেপারটা বোধহয় স্পেশাল পেপার থাকে সাধারণত। এমএডেও এরকম একটি বিষয় থাকে, এমএডটা আমি
খুব বেশি জানি না এমএডটা বিষয় নিয়ে, একটু মার্কশিটটা দেখলেই আমরা বুঝতে পারবো। ওকে, স্পেশাল পেপার আমাদের যেমন বাধ্যতামূলক স্পেশাল স্যার স্কুল টিচারদের কোন কোন কাজ থাকে বা আচ্ছা আমি আর কোশ্চেনগুলো আজকে নিতে পারছি না, অনেকটা টাইম হয়েছে বুঝতে পারছেন। আমি নেক্সট দিন আপনাদের কোশ্চেনগুলো আবার নেব, গ্রুপে কখনো করবেন আমি চেষ্টা করব। ফলে স্পেশাল পেপারটা একটু মার্কশিটটা দেখলেই বুঝতে পারবেন যে স্যার বা ম্যাডাম প্রশ্নটা করছেন আপনার মার্কশিটেই হয়তো মেনশন করা আছে। আর তারপর আর একটা কথা বলি, খুব বেশি এটার পেছনে এমএড তো স্পেশাল পেপার নেই এমএডে, তাই তো বিএডেও তো থাকে। যাই হোক, এবার সেটা নিয়ে খুব বেশি মাথা না ঘামালেও চলবে, একটু মার্কশিটটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, ওখানেই মেনশন করা থাকবে। আর তারপরে আছে এমএডে, এমএডে আছে না, আমি এমএডটা বিষয়ে অতটা আচ্ছা 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 আপনি 4টে স্পেশাল পেপার ছিল স্যার, আচ্ছা 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 তার মধ্যে যে কোনো একটা চুজ করতে হতো, টিচার এডুকেশন, পপুলেশন এডুকেশন, স্পেশাল এডুকেশন আর আচ্ছা, নারী শিক্ষা। এর মধ্যে থেকে একটা মাস্টারদের ওইভাবে নাই স্যার লেখা মার্কশিটে। মার্কশিট এটা তো মাস্ট মার্কশিটে লেখা নেই কিন্তু স্যার সিলেবাসে আছে লেখা। হ্যাঁ, সিলেবাসটা যাই তো দেখতে হবে। আপনারা এটা তো এমএ তে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতেই বলছি। স্যার এমএডেও আছে স্যার, সিলেবাসে লেখা আছে আচ্ছা। কিন্তু মার্কশিটে দেওয়া নেই। মার্কশিটে না থাক তাহলে সিলেবাসটাই মেনশন। আমি এমএডটার বিষয়ে জানি না, আমি প্রথমেই এই জন্য বললাম আমি নিজে এমএড করিনি, কিন্তু এই জন্য আমি খুব বেশি ওটা জানি না। ঠিক আছে, স্পেশাল পেপারটা একটু জেনে রাখবেন আপনার কোন পেপার, আর বিশেষ কিছু নয়। কিন্তু নাম বললে ইন্টারভিউ বুঝতে পারবে কোনটি রেগুলার কোনটি ডিস্টেন্স। না না, আপনি তো নিজেই বলবেন যদি জিজ্ঞাসা করে আপনি ডিস্টেন্সে না রেগুলারে, আপনার ডিস্টেন্স বা রেগুলারের মধ্যে কোনো মানে বইমাত্রির ব্যাপার নেই, এটা নিশ্চিত থাকবেন। ব্যাস। আর একজন লাস্ট কি বলতে চাইছিলেন বলুন। হ্যাঁ, বলছি ওপেন আর ডিসটেন্স কি আলাদা আলাদা? ওপেন আর ডিস্টেন্স তো আমাদের সাবজেক্টের মধ্যেই আছে ম্যাডাম, কিছুটা তো সূক্ষ্ম তফাৎ আছে। আমরা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পড়েছি ওপেন আর ডিস্টেন্স। ডিস্টেন্সগুলো কি, ওপেনের জন্য আলাদা ইউনিভার্সিটি রয়েছে, ইগনু, নেতাজি। আমরা যখন বলছি আমরা যেটা পড়েছি সেটা ডিসটেন্স এডুকেশন, হ্যাঁ, আর ওপেনটা একটু আলাদা। এইটাই বলছি, আমি বলছি নেতাজি, ইগনু এরা হচ্ছে ওপেন, আর কল্যাণী, রবীন্দ্রভারতী এখান থেকে যেটা করেছে সেটা ডিস্টেন্স। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মোটামুটি। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার লাস্টে বলছিলাম স্যার, বলছিলাম আমি স্যার ধরুন আমি ঢুকলাম রুমে, এবার আমি গিয়ে দেখছি অলরেডি স্যার বোর্ডের মধ্যে শ্রেণী একাদশ লেখা, সাবজেক্ট শিক্ষা বিজ্ঞান লেখা আছেই বোর্ডে। ওটা কি আমি মুছে আবার নতুন করে লিখবো, না যেটা লেখা আছে ওই জায়গাটা না, মাথায় আসছিল? যদি আপনার সাথে মিলে যায় আপনি মুছতে যাবেন না ম্যাডাম। হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস করছি, যদি মিলে যায় তাহলে মুছবো। মুছতে যাবেন না, অসুবিধা নেই। আর শুধু একটা কোশ্চেন, ধরুন এই যে স্যার আমরা কোশ্চেনিং যখন করি যে সুমন তুমি বলো, নন্দিতা তুমি এটার উত্তর বলো, এই যখন আমি তাদের দিকে তাকাচ্ছি, তো আমার যদি 3-4 জন এক্সামিনার বসে থাকেন, তো আমি ইমাজিন করব যে নন্দিতা বা সুমন তাদের হয়তো পাশে আছে, তো এরকম ভাবে তো তাকাবো তো? একদম একদম একদম। আচ্ছা ঠিক আছে। আপনার আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। আমি ডেমো ক্লাস আরো দেখাবো, চেষ্টা করব। আশা করি যে আলোচনাগুলো হচ্ছে আপনাদের কিছুটা কাজে লাগছে, আমার বিশ্বাস। এবার আমারও ত্রুটি বিচ্যুতি থাকলে অবশ্যই সেটা জানাবেন, নির্দ্বিধায় জানাবেন, আমি সবসময় মাথা পেতে নেব। স্যার ঠিক আছে। সঙ্গে একটা কথা বলছি তখন। স্যার বলছি যে উনি যে প্রশ্নটা করলেন যে তাকানোটা, তো প্রশ্নটা যে করব আমরা কি ওই যে এক্সামিনার বোর্ড এক্সামিনার থাকবেন ওনাদের দিকে তাকিয়ে করব না পাশে তাকাবো? না না, করার সময় আপনি ওনাদের দিকেই তাকাবেন, ওনারাই আপনার ইমাজিন স্টুডেন্ট। স্যার ওই আঙুল দিয়ে কি নির্দেশ করা যাবে স্যার? না, ডাইরেক্ট আঙুলটা দেখানোর চেয়ে হাতটা দেখান। এই দেখুন, এই দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, দেখছেন তফাৎ আছে তো একটু। এইভাবে করাটার মধ্যে একটু হলেও তফাৎ আছে। স্যার ধরুন আমি বলছি সুমন তুমি বলো, তো সুমন মানে ওখানে যে স্যার আছে স্যারের দিকে ডিরেক্ট তাকাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি ওনাদের দিকেই তাকাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা স্যার, কোনো অসুবিধা নেই, কোনো ওনারা কোনো রেসপন্স করবেন না, আপনি আপনার কল্পনা জগতে থেকে পড়িয়ে যাবেন।
মানে স্যার নামগুলো কি আগে থেকে ঠিক করে নেবো নাকি স্যার? হ্যাঁ, আরে আপনার এটা বলবো। হ্যাঁ, আর যদি মনে হয় আপনি নাম বলবেন না, তুমি বলো, তাও হতে পারে, নাম না বললেও হতে পারে। ঠিক আছে। ঠিক আছে, স্যার তাহলে হাত দেখাতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ এইভাবে বলুন, কিন্তু ডাইরেক্ট আঙুলটা এইভাবে দেখলে একটু দৃষ্টিকটু লাগে বিষয়টা। স্যার ঠিক আছে। একটা কথা স্যার, আমার নাম্বারটা পেয়েছি আপনি, তাহলে আপনি তো আমাকে ডেমোটা দিতে বলেছেন, তাহলে সেটা কি আমি এর মধ্যেই দেবো? আপনি আগামী সপ্তাহে এই সপ্তাহের মধ্যে দেবেন। আমি এল পর্যন্ত দিতে বলেছি, যেহেতু আপনি পরে অ্যাডমিশন নিয়েছেন, এই সপ্তাহের মধ্যে পাঠাবেন। আমাকে তো ডেমোটা আবার দেখতে হচ্ছে, প্রত্যেকে একবারে সবাই দিলে তো দেখতে পারবো না, আপনি এই সপ্তাহে পাঠালেই হবে। ঠিক আছে, আজকের মতন অফ করছি, আবার নেক্সট। বলছি স্যার একটা কোশ্চেন, স্যার বলছি আমার স্পেশাল পেপার এনভায়রনমেন্টাল এন্ড পপুলেশন এডুকেশন ছিল, তো ওখান থেকে কিরকম মানে কি কি করতে হবে একটু আপনি পরিবেশ সংক্রান্ত একটু জেনে রাখুন, ওখান থেকে বিশেষ কিছু প্রশ্ন এডুকেশনে আসার মতো খুব একটাও নেই। ঠিক আছে, এই পরিবেশ সম্বন্ধে একটু জেনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে।